প্রথম কথা হচ্ছে ভরবেগের পরিবর্তন মানে কি, একটি লেখচিত্রের ক্ষেত্রফল। এবার যেহেতু ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি, তাহলে কি হবে, নিচে যেটা থাকবে সেটাকে মাইনাস করতে হবে, উপরে যেটা থাকবে দেখ এরিয়াটা কি আছে, মাইনাস কোনটা করেছে, যেটা নিচে আছে। ওটা যদি স্কেলার হতো তখন সবগুলো যোগ হয়ে যেত। মুশকিল, এখন তো ডাইমেনশন তুই জানি না, আই ইকুয়াল টু এফ টি। এফ সমান কি ছিল বল, ডিপি বাই ডিটি। ডিপি সমান কি, এফ ইন্টু ডিটি। ডিপি মানেই তো ভরবেগের পরিবর্তন, এটাই তো আই বলছে, সেকেন্ড লতেই আছে। এটা বহুদিন পড়াশোনা না করে এগুলো একটু ঠিক আছে মাথা থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে, যা গন্ডগোল আমি জিজ্ঞেস করে নিই, কোনো চাপ হয়ে গেছে তো। দাঁত মেরে রাখ, শেষে চাইবো দিবি, এখানেই করাবো। হ্যাঁ, পড়িয়েছিলাম বুঝতে পারিস না, কিরম দেখি এরকম। আমি কি করে বুঝবো তোর মনের কথা কোনটা তুই বুঝতে পারিস? আমার মুশকিল। আর বলে 14 দেখে তোর খাতায় দেখাবি তো কোনটা, আমি কি মনে রেখেছি নাকি কোনটা আমি মুখস্থ করে ক্লাস করাচ্ছি, কোনটার পরে কোনটা করাচ্ছি। খাতায় সেটা লিখিস নি বলে আমি বুঝতে পারিনি একটা করিয়েছিলাম। না মানে ভাষাটা অঙ্কটা না বললে আমি কি করে বুঝে যাবো, মহা মুশকিল। গৌরবের কি ব্যবস্থা করা যায় বল, বলে অঙ্কটা বুঝতে পারিনি, অঙ্কটা বল, বলছি লিখিনি, ভাষা বুঝতে পারছি। তুই একটা ব্যবস্থা নেই গৌরব, এর মুশকিল হয়ে যাচ্ছে। হেডিং কর কার্যক্ষমতা শক্তি। আজকে সাহেব আসেনি, সাহেব এত নাম্বার পেয়েছে, আমি তো 5 মিনিট সেন্স দিচ্ছি। খাতাটা আবার দেখলাম, যে খাতা দেখেছে আমি আবার মিলিয়ে দেখলাম ঠিকঠাক দেখেছে তো। এরপরে সাহেবকে কিছু বলতে গেলে ডায়লগ মেরে দেবে। কার কাছে বসছিল বলতে কেউ, কি কথা হয়েছিস, তুই 15 পেলে চেক তুই পেলো না, তুই সাহেবের দিকে দেখে আজকাল লিখছিস নাকি রে? আর সাহেব সব জায়গা থেকে কালেক্ট করে যাবে। এর নামগুলো এবার বেরোচ্ছে, নামগুলো এবার বেরোচ্ছে। হ্যাঁ? ক্যামেরাটা কি হচ্ছে না, জোরে বল, অঙ্ক হচ্ছে না, অঙ্ক করবি না চুরি করে চলে যাবে। আচ্ছা প্রথমেই দেখ, কথা বন্ধ কর। হ্যাঁ তুই পরপর লেখ না, কি আছে কি দেবো? এখন যদি বলের মান ধ্রুবক হয় তাহলে আমরা কি বলেছিলাম, ডব্লিউ সমান এফ এস, এটাকে বলি এফ ডট, সেখান থেকে শুরু করেছিলাম। নেক্সট এখান থেকে এলে, যদিও কার্য স্কেলার রাশি, যদিও কার্য স্কেলার রাশি,
যদিও কার্য স্কেলার রাশি, তবুও ইহা মূলত 3 প্রকার। বেসিক্যালি স্কেলার রাশি প্লাস মাইনাস খুব রেয়ার দেখা যায়, ওই জন্য এই লাইনটা লেখা লাগে। ডব্লিউ পজিটিভ হয়, ডব্লিউ নেগেটিভ হয়, ডব্লিউ জিরো হয়। তিনটে কন্ডিশন পাশাপাশি লিখবি। পজিটিভ কখন হয়? থিটা লেস দেন 90। নেগেটিভ কখন হয়? থিটা গ্রেটার দেন 90। থিটা কাদের মধ্যে কোণ? দেখতেই পাচ্ছি থিটা কাদের মধ্যে কোণ? এফ ও এস এর মধ্যে। আর এটা জিরো কখন হয়? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। জাস্ট এই জায়গা থেকে হয়তো দু একটা স্কুলে কমন কোশ্চেন দিতে পারে। এবার একদম ফার্স্ট এখানে একটা জিনিস অনেক সময় জানতে চাই, মানে এমসিকিউ তে অপশন দিয়ে দেবে। সব থেকে যেটা কঠিন কোশ্চেন, বারবার বলছি, কোনটি সঠিক নয়, এই টাইপের কোশ্চেন সব থেকে গন্ডগোলের। কারণ তিনটে ঠিক হবে, একটা ভুল হবে, ভুলটাকে বেছে বের করতে হবে। কোনটি ঠিক বললে কি আছে, মানে চারটের মধ্যে একটা ঠিক বের করানো অনেক সোজা, কিন্তু চারটের মধ্যে একটা ভুল বের করানো অনেক বেশি চাপে। আর কার্যের শর্তটা খুব ভালো করে মাথায় রাখবি। আমি ওখান থেকেই দেখবি ক্লাস শুরু করেছিলাম। কখন কার্য হয় সাহিত্য? কার্যের শর্ত। বস্তুর উপর বল প্রযুক্ত হতে হবে এবং বলের অভিমুখে বস্তুর সরণ হতে হবে। এই দুটো লাইন কিন্তু মনে রাখবে, কারণ ওই থিওরিটিক্যাল কোশ্চেনে ফেলে দেয়। একদম প্রপার লাইন যদি না জানিস তখন কিন্তু ভুল হয়ে যাবে। ওখান থেকেই ক্লাসটা শুরু করেছিলাম, এখানে জাস্ট আমি ব্যাপারটা রিপিট করিয়ে দিলাম। এবার দেখ, এগুলো গেল ধ্রুবক বলের ক্ষেত্রে। যদি বলের মান ধ্রুবক না হয়, যদি বলের মান না হয়, সেক্ষেত্রে ডব্লিউ সমান কি বলি? এগুলো অনেক ভেঙে ভেঙে তখন করিয়েছি, এখন এই সময় যাচ্ছি না। সেক্ষেত্রে ডব্লিউ সমান বলি এফ ডট, ডব্লিউ সমান এফ ডট ডিএস। তাহলে বলের মান যদি ধ্রুবক না হয় তখন আমরা কিন্তু ইন্টিগ্রেশন করি। এটা সমান অ্যাকচুয়ালি কি ছিল? এফ ও এক্স লেখচিত্রের ক্ষেত্রে। এটাও তাই ছিল, মানে দুটো বলের ক্ষেত্রেই তাই হয়। তার মানে কৃতকার্য সমান কি? এখানে দেখবি এরকম একটা গ্রাফ এঁকেছিলাম, যদি ধ্রুবক বল হয় এটাও কৃতকার্য। আর যদি বলের মান পরিবর্তনশীল হয়, মানে এটা তো ক্ষেত্র, কিন্তু এটার ক্ষেত্র বলো কিন্তু কৃতকার্য নির্দেশ করে, কিন্তু এটা আমরা নর্মালি ক্যালকুলেট করতে পারি না, ওই জন্য আমরা ইন্টিগ্রেশন করি। সবসময় কার্য মানে এফ এক্স বা এফ এস যাই বল, বর ও সরল লেখচিত্রের ক্ষেত্রফলকে কার্য নির্দেশ করে। সেখানে এই লাইনটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার অনেকগুলো এক্সাম্পল দেখবি, নর্মাল ক্লাসে বলে গেছিলাম যে কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, কখন শূন্য হয়। এই এক্সাম্পল গুলো দিয়ে কিন্তু কোশ্চেন দিতে পারে। কখন ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে, কখন শূন্য হবে, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবার যদি চলে আসি, বেসিক জায়গাগুলো আগে বলি, তারপরে এক্সট্রা কিছু বলা যায় কিনা দেখছি। নেক্সট হচ্ছে আবার শক্তির দিকে একটু আসি। কার্য আপাতত কোশ্চেন প্রচুর করিয়েছে, মানে কার্যের ক্লাস যদি দেখিস, কার্যের দুটো ক্লাস লেগে গেছে। তার বেসিকটা ছিল এইটুকু। এবার এর উপরে প্রচুর কোশ্চেন করিয়েছি, সেই কোশ্চেন গুলো মোটামুটি করা থাকলেই কিন্তু কাজ চলে যাবে। এবার চলে যাচ্ছি শক্তিতে। নেক্সট কলাম এটা কার্যের কলাম। আমি বেসিক গুলো বলি, তারপরে এক্সট্রা কিছু বলা গেলে সেটা দেখছি। তাহলে শক্তিতে প্রথমে হচ্ছে যান্ত্রিক শক্তি, মূলত দু প্রকার। এখান থেকে শুরু করেছিলাম, মনে করে দেখ। যান্ত্রিক শক্তি মূলত দু প্রকার, একটা কি ছিল? গতিশক্তি, আর একটা ছিল স্থিতিশক্তি। এই চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে, আমি বারবার বলছি। মানে কোন কোন চ্যাপ্টারকে গুরুত্ব দিবি প্রথম দিন থেকে কিন্তু বারবার বলে যাচ্ছে। অনেক রেকর্ডেড ক্লাসে কথাটা বলে গেছি আমি।
কোনগুলোকে আগে রেডি করবো, অন্তত পাস করে যাবো এরকম ব্যাপার। সবার প্রথম গুরুত্ব দিতে হবে ফার্স্ট চ্যাপ্টারকে। আবার আমি বলছি কারণ ওখান থেকে শুধুমাত্র ওখান থেকেই 3 নাম্বার, 3-3ই পেয়ে যাবে। একটু প্র্যাকটিস করি, কারণ একটা ডাইমেনশন থেকে কোশ্চেন দেবে, একটা এরর থেকে কোশ্চেন দেবে, একটা ইনস্ট্রুমেন্ট থেকে দেবে, পরিষ্কার কথা এরকম একটা কোশ্চেন, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা থেকে দেবে। ওইটা পুরোপুরি প্র্যাকটিস করলে ওটা পেরিয়ে যাবে, 3-3 ওখানে কিন্তু তোর বাবা। সেকেন্ড গুরুত্ব দিতে হবে কিন্তু কার্যক্ষমতা শক্তি, কারণ এইখান থেকেই শুধু 5 নাম্বার আছে, এই একটা চ্যাপ্টারে 5 নাম্বার আছে। এটা সব থেকে প্রফিটেবল চ্যাপ্টার ওটা সেমিস্টার। এই একটা চ্যাপ্টারে আছে 5 নাম্বার, এরকম কোনো চ্যাপ্টারে নেই কিন্তু, শুধু একটা করে 5 নাম্বার পাবে। এরপরে যেটা থেকে কোশ্চেন পেরে যাবি এবং সোজা কোশ্চেনই আসবে, ম্যাক্সিমাম স্কুলে টেবিল ম্যাচিং দিয়ে দেবে, সেটা হচ্ছে এই রোটেশনাল মোশন আর ওয়ার্ক। এবং যা করিয়েছে মোটামুটি একদম মানে অতটাও ডিপে আসবে না কোশ্চেন। ধর তোকে যদি চারটা ভ্রমক থেকে কোশ্চেন দিতে পারে, প্রপার যে জিওমেট্রিক্যাল ফিগার গুলো চারটা ভ্রমক করিয়েছি এগুলো মনে রাখবি, নিডেড গুলো ফাঁপা গুলো ডিরেক্ট একদম কোশ্চেন, ঠিক আছে, খুব কঠিন কোশ্চেন হবে না। তাহলে ওখান ওখান থেকে আছে 7 নাম্বার এই দুটো ইউনিট থেকে, কোনগুলোকে প্রপারলি দেখবি সেটা হচ্ছে প্রথম কথা। এরপরে যদি প্রফিটেবলে আসিস তাহলে সেটা কিন্তু থাকছে অনেকটা বড়, একমাত্রিক দ্বিমাত্রিক দুটো নিয়ে আছে 12 নাম্বার। তার মানে একদম একমাত্রিক গতি থেকে একদম আপেক্ষিক বেগ এইটা নিয়ে আছে 12 নাম্বার, পুরোটা রাশের গতি আপেক্ষিক বেগ নিয়ে 12 নাম্বার আছে। তার মানে এইখানের 15 নাম্বারটা কিন্তু আমার কাছে ভাইটাল, আগে এটা রেডি করতে হবে। এটার 15 ঠিকঠাক করে রেডি করলে আমি 11-12 কিন্তু পেয়েই যাবো, এটা হয়তো ফুল গেল আমি করেই নিব, মানে 25+ নাম্বার তুলতে গেলে। এরপরে এই ইউনিটটা অনেকবার প্র্যাকটিস হয়েছে, পরীক্ষাও দিয়েছি লাস্ট। আর এর সঙ্গে আছে কিন্তু নিউটন লস অফ মোশন, যেটা সেখানে আবার নিউটন ঘর্ষণ বৃত্তীয় গতি, সেটা নিয়ে আছে 8 নাম্বার। পরিষ্কার কথা, ঘর্ষণ আর নিউটন কিন্তু একই দলে পড়ে যাবে, তাহলে বৃত্তীয় গতি থেকে অন্তত 3টে কোশ্চেন থাকবে, কেউ থাকতে পারে। আর বৃত্তীয় গতিটা ভালো করে রেডি করতে হবে, এর মধ্যে এখান থেকে অন্তত 3টে কোশ্চেন থাকবে। আর নিউটন ঘর্ষণ থেকে তার 5টা কোশ্চেন থাকবে, এরকম একটা ডিভিশন। কারণ ঘর্ষণ আলাদা করে তো ধরা হয় না, নিউটনের সঙ্গেই থাকবে। এই ব্লকের প্রবলেমে তোকে শুধু ঘর্ষণ বলটা দিয়ে দেবে। এবং বৃত্তীয় গতির যদি পোর্শন বলি, বৃত্তীয় গতির কিন্তু কেউ যদি কিছু না পড়িস, বৃত্তীয় গতি পড়িনি, অন্তত ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি ফর্মুলাটা দেখে যাবি, এখান থেকে একটা কোশ্চেন পাবি। বৃত্তীয় গতির 60% কোশ্চেন এই ফর্মুলা থেকেই হয়, ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর। দেখবি স্কুলের ম্যাক্সিমাম স্কুলের কোশ্চেন, 3টে স্কুলের কোশ্চেন যদি বৃত্তীয় গতি দেখিস, একটা স্কুলে অন্তত থাকবেই ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি থেকে বের করতে দিয়েছে, বেগের মান কত বা কিছু একটা মান। বৃত্তীয় গতি ওখান থেকে একটা আসবে কোশ্চেন। উল্টো দিক থেকে যদি ভাবে ওই ওই উলম্ব বৃত্তপথে যেগুলো করিয়েছিলাম ওগুলো ভালো করে দেখবি, ওগুলো কালকের ক্লাসেও করিয়েছি ঠিক করে, ওই ভ্যালু গুলো যে নিচের কত বেগ হবে, মাঝে কত হবে বিডি পোর্শনে, শীতে কত হবে, ওই জায়গার বেগ থেকে একটা টাইপের কোশ্চেন আসবে। মানে একটু যদি প্রপারলি নোটিস করে পড়িস, কোশ্চেন কোথা কোথা হবে নিজেই বুঝে যাবে। মানে যতটা চ্যাপ্টারকে ভালো করে বুঝবি, কোশ্চেন কোথা কোথা থেকে হতে পারে প্রপারলি সেটা কিন্তু বুঝে যাবে। কোন জায়গাগুলো আমরা ভালো করে দেখবো এইটা হচ্ছে প্রথম। কারণ তারপরেও যদি মনে হয় কোনগুলো ভালো করে দেখবো বুঝতে পারছি না, যার খাতায় একদম প্রপারলি পরিষ্কার করে লেখা আছে, ফার্স্ট টু লাস্ট পরিষ্কার করে খাতা লেখা আছে, একটা খাতাই আমাকে দিবি, বেশি নয় 10 মিনিট দিবি, আমি কোনগুলো আছে সেগুলো মার্কার দিয়ে লাইন আন্ডারলাইন করে দেবো, কোনগুলো ভালো করে দেখ, তার থেকে বাকিরা দেখে নিতে পারি, প্রপারলি যেন লেখা থাকে। এইখানে নেই 2 পাতা ছাড়া আছে, ওখানে 3 পাতা ছাড়া আছে, ওরকম খাতা দিবি না, তাহলে খাতাটা যে আমি নেবো ছিঁড়ে ফেলবো। প্রপারলি যদি কারোর লেখা থেকে ফার্স্ট টু লাস্ট, সে আমাকে খাতাটা দিবি, আমি মার্কিং করে দেবো কোনগুলো প্রপারলি পড়বি, ঠিক। আর সেই ভরসাতেই দিবি যে খাতা ঠিকঠাক করা আছে, কারণ আমি পড়েছি মানে আমি জানি তারপরে কি আছে। খাতায় যদি দেখি গ্যাপ আছে, এটা লিখিস নি ওটা লিখিস নি, খাতা কিন্তু আর ফেরত পাবি, ঠিক আছে। পিছন দিকে পুকুর আছে, ফেলে দিলে পুকুরেই চলে যাবে। যদি কারোর খাতা পরিষ্কার থাকে আমাকে দিবি, আমি করে দেবো। আচ্ছা, আসছে এখানে তাহলে শক্তি 2 প্রকার, গতিশক্তি স্থিতিশক্তি। প্রথম তাহলে হেডিং কর গতিশক্তি। গতিশক্তি থেকে কি কি পড়বে, কোথা কোথা থেকে কোশ্চেন আসতে পারে, মানে হাফ এমবি স্কোয়ারের থেকে কোশ্চেন বের করতে দেবে এরকম চিন্তা ভাবনা না করাই ভালো। গতিশক্তির প্রথম কথা হচ্ছে গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, এই লাইনটা মাথায় রাখবি, এখান থেকে কোশ্চেন দিতে পারে। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না।
নেক্সট কথা হচ্ছে গতিশক্তি কি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে? অবশ্যই নির্ভর করে। তাহলে গতিশক্তি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। কোন কোন লাইনগুলো ফোকাস করে কোশ্চেন দেবে? লাইনগুলো আমি বলে যাচ্ছি। গতিশক্তি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে, কারণ কি কার্য নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। ব্যাপারটা ভেবে দেখবে, কার্য কেন নির্ভর করে সেটা তো ব্যাখ্যা করাই আছে, পড়ানোর সময় করিয়ে গেছি। এরপরে গতিশক্তি যেটা মেন টপিক, মানে গতিশক্তি থেকে ধর আমি ধরলাম একটা কোশ্চেন দেবে, সেটা কোথা থেকে দেবে? কার্য শক্তির উপপাদ্য। কার্য শক্তির উপপাদ্য ডেল্টা কে ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ, কার্য শক্তি। এবং যদি ক্লাস বলা হয়, একটা ক্লাস শুধু এর উপর অঙ্ক করিয়েছে। কার্য শক্তির উপপাদ্য যতগুলো টাইপের হয়, মোটামুটি মেন্স লেভেল পর্যন্ত যা কোশ্চেন আছে কিন্তু আমি করিয়ে গেছি। ওই টাইপের একটা অঙ্ক হয়তো ফেলে দেবে কার্য শক্তির উপপাদ্য থেকে। তাহলে এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট টপিক কিন্তু কার্যের মধ্যে। এখান থেকে একটা কোশ্চেন তুই পাবি। পাঁচটা যে কোশ্চেন হবে মোটামুটি এখান থেকে একটা কোশ্চেন পাওয়ার চান্স হবে। কার্য শক্তির উপপাদ্য, এটাকে আমাকে ভালো করে ফোকাস করতে হবে। মানে অঙ্কগুলো তো আর এখানে করাতে যাচ্ছি না, আমি টপিক গুলো জাস্ট বলে যাচ্ছি। আধা উল্টালে অঙ্কগুলো পেয়ে যাবি, 2 ঘন্টা অঙ্ক করিয়েছিলাম। এবার নেক্সট, এটা এটা কার্য আর শক্তির মধ্যে সম্পর্ক। এখানেই বল তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তির কি সম্পর্ক ছিল? একটা মাইনাস ছিল, তাই না? এদের যোগফলটা সবসময় জিরো হয়। পাশাপাশি জিনিসগুলো পাশাপাশি লেখা থাক। তাহলে কার্য স্থিতিশক্তির সম্পর্কে একটা মাইনাস আসবে, এখান থেকে আমরা লিখতে পারি। তিনটে জিনিসের পরপর লেখা থাক। কার্য স্থিতিশক্তির সম্পর্ক কি? গতিশক্তি স্থিতিশক্তির সম্পর্ক কি? কার্য শক্তির উপপাদ্য। নেক্সট যে জায়গাটা থেকে কোশ্চেন হবে, মানে আমি যদি এরপরে গতিশক্তি ছেড়ে স্থিতিশক্তির দিকে একটু যাই, তাহলে স্থিতিশক্তির সব থেকে মেন টপিক কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে বা সংরক্ষী বলের ক্ষেত্রে সংরক্ষী বলের ক্ষেত্রে এফ সমান কি ছিল? মাইনাস ডিইউ ডিআর। মানে অবশ্যই পড়বে এফ সমান মাইনাস ডিইউ ডিআর, অবশ্যই এফ ভেক্টর, মানে এখানে একটা ভেক্টর সাইন হবে। এবার কোশ্চেন হচ্ছে এইটা থেকে অঙ্ক করিয়েছিলাম, বলেছিলাম আমাদের ফিক্সড অঙ্ক আসবে। তার একটা ইউ এর ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে তোকে এফ বের করতে দেবে। সেই মনে করে দেখ এইটাকে ভেঙে আমরা কেমন করে লিখছিলাম। জাস্ট আমি টাইপ গুলো বলে যাচ্ছি, খাতা থেকে সুন্দর করে রেডি করে। তাহলে এফ সমান কি দাঁড়াবে? মাইনাস, এটা কি ছিল? ডিডিএক্স অফ ইউ আই ক্যাপ, মাইনাসটা বাইরে ছিল মনে করে দেখ, ডিডিইউ অফ ওয়াই জে ক্যাপ, ডিডিইউ অফ জেড, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ভ্যালু গুলো বসাতে হবে। তার মানে এরকম একটা ইউ এর ইকুয়েশন গিভেন করে দেবে, দিয়ে এফ বের করতে দিতে পারে। এরকম একটা অঙ্ক কিন্তু পেতে পারিস। নেক্সট উল্টোটাও দিতে পারে, তার মানে কি আমাকে এফ গিভেন করে দেবে, ইউ বের করতে দেবে। তখন কি হবে? জাস্ট এটা উল্টে যাবে। তাহলে এফ গিভেন করে দিলে, ইউ বের করতে দিলে তখন কি ছিল? ইউ সমান মাইনাস ইন্টিগ্রাল এফ ডট। তবে হ্যাঁ, পরীক্ষায় মোটামুটি আশা রাখবি, যেহেতু ক্লাস 11 ইন্টিগ্রেশন শিখিসনি, 3 ডাইমেনশন না দিয়ে 1 ডাইমেনশনে দেওয়ার চান্স সব থেকে বেশি। কারণ এফ এর ইকুয়েশনটা ধরে এক্স দিয়ে দিবে, তখন এটাই কিভাবে কনভার্ট করে যাবে? এফ ডট ডিএক্স করবে। 8টা মানে কি 3 ডাইমেনশনে হচ্ছে। তার মানে 1D তে কোশ্চেন দেওয়ার চান্স সব থেকে বেশি ক্লাস 11 এর জন্য। আর যেহেতু ইন্টিগ্রেশন শিখিসনি, মোটামুটি 90% চান্স থাকবে ফোর্সের যদি কোনো ইকুয়েশন দেয়, এটা এক্স বা শুধুমাত্র ওয়াই বা শুধুমাত্র জেড দিয়ে দেবে। তাহলে যদি এক্স দিয়ে দেয় তুই কি করবি? এফ ডট ডিএক্স করবি। যদি ওয়াই দিয়ে দেয় এফ ডট ডিওয়াই করবি। যদি জেড দিয়ে দেয় এফ ডট ডিজেড। ইন্টিগ্রেশনে কখনো 3টে কম্পোনেন্ট দেবে, ওরাও ভেবে চিন্তে আশা করি যদি কোশ্চেন করে। তবে হ্যাঁ, ডেরিভেটিভে কিন্তু 3টেই দিতে পারে। কেন? লজিক আছে, ডেরিভেটিভ শিখে গেছিস। লজিক আছে, ডেরিভেটিভ শিখে গেছিস, তার মানে সেটা মাথায় রেখে কিন্তু কোশ্চেন করা উচিত। পরে যদি বাইরে দেয় ও আর কপালের তোল করে নেবে। একটু ভেবে চিন্তে কোশ্চেন করা উচিত। এবার কিছু জন ম্যাক্সিমাম টিচারের কি কাজ, কোশ্চেন করতে হয় ভুলে গেছে, এবার কেউ দেখি স্কুলের নোটিশ দিল স্কুলের গ্রুপে, কালকের মধ্যে কোশ্চেন জমা দিতে হবে। আর রাত্রি 10টার পরে কোশ্চেন করতে বসলো, মোটামুটি 35টা কোশ্চেন টুকে দিতে হবে, এর চিন্তা হবে। তখন যা ইচ্ছা টুকে যাবে। কেউ যদি ভেবে চিন্তে টাইম নিয়ে কোশ্চেন করে, সে ঠিকঠাকই করবে। কিছু কিছু স্কুলে তো এটাও দেখতে পাবি, মানে কিছু করার নেই, মানে কিছু কিছু স্কুলে এটাও দেখতে পারি যে এই যে নাম্বার ডিভিশনটাও ফলো করবে। ফার্স্ট এখনই বলছি কালীনগর খুব রিক্সি যাই, ঠিক আছে? নাম্বার ডিভিশনটাও ঠিক করে ফলো করবে না। স্যারকে গিয়ে বলবি স্যার এখান থেকে এত নাম্বার ছিল, এটা দিয়ে বলছে আমার ইচ্ছে। আমি বলে দিচ্ছি স্কুল ধরে,
বাদে আমার ইচ্ছে, চুপচাপ চলে আসবো ওর। মানে স্কুলে কোশ্চেন করতে দিয়েছে বলে যে যার মতো পাবে, পড়ছে হলে সেই ঝামেলা থাকতো না, আর পড়ছে হলে কোশ্চেন বেকার লিক হয়ে যেত। তার পিছনেও সেই টিচারদের অবদানটাই ছিল। এবার লেখ সংরক্ষী বলের ক্ষেত্রে কোথায় বিবৃতি ব্যাখ্যার কোশ্চেন যদি দেয় কোথা থেকে দেবে? সংরক্ষী বল, এই বলের বৈশিষ্ট্যগুলো বা শর্তগুলো কি কি ছিল সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। সংরক্ষী বলের কি কি শর্ত ছিল? প্রথম লেখ, কার্য পথের উপর নির্ভর করে না, খুব ইম্পর্টেন্ট লাইন, কৃতকার্য পথের উপর নির্ভর করে না। ফার্স্ট লাইন, লাইনগুলো মাথায় রাখবি। নাম্বার 2, বদ্ধ পথে কৃতকার্যের মান শূন্য, বদ্ধ পথে কৃতকার্যের মান শূন্য। সংরক্ষী বলের ক্ষেত্রে মোট কার্য সর্বদাই ধ্রুবক থাকে, মোট শক্তি লেখ, মোট শক্তি সর্বদাই ধ্রুবক থাকে। কিন্তু স্থিতিশক্তি গতিশক্তিতে বা গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু স্থিতিশক্তি গতিশক্তিতে ও গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট পয়েন্ট, কৃতকার্যের মান বা কৃতকার্যটি সম্পূর্ণভাবে প্রত্যাবর্তক, কৃতকার্যটি সম্পূর্ণভাবে প্রত্যাবর্তক। প্রত্যাবর্তক মানে কি? মানে আসছে আগে লিখে ফেল, সম্পূর্ণরূপে প্রত্যাবর্তক মানে ব্যাপারটা যে প্রত্যাবর্তন এই ওয়ার্ডটা আমরা বাংলাতে ইউজ করি। দেবাশ্রিতা বল প্রত্যাবর্তন মানে, নামটা লেখা ভুলে গেছে বলে আবার ফোন করে কমপ্লেন করবে। মানে দেবাশ্রিতা দেবাদ্রিতা ওরা গন্ডগোল হয়ে গেছে, টেনের দেবাদ্রিতা পড়ে তো, দেবাদ্রিতা নামটা চলে এসছে, নাম্বারটা বেশি পেয়েছে তো, ওই জন্য বাড়িতে একটা ও বুঝে গেছে ওটা ওরই, ঠিক আছে, বাড়ির লোক বিশ্বাস করছে না ওই জন্য ফোন করছে, জানো না। তারপরে বলেছিস খুশি হলি? তাহলে আর কি, লাবণ্য কোথায় গেল? হ্যাঁ, বুঝে রাখিস, সবই জানিস তুই। বল প্রত্যাবর্তক মানে কি? প্রত্যাবর্তন মানে কি? এত তো বাংলা পড়িস, বাংলার কাছে পড়িস, এই মানে কি কোন ছেলে গেল মনে পড়িস? তারপর প্রত্যাবর্তন মানে আবার ফিরে আসে, তাই তো? এই যে রাখছিল না, কাকা বাবুর প্রত্যাবর্তন, কাকা বাবু আবার ফিরে এলো, তার মানে আলটিমেট কি? ধর একটা সিস্টেম মানে কোন একটা কার্য ভেবে দেয়, মানে কখনো এটা দেখবি বাস্তবে সম্ভব না, এই জন্য কি সংরক্ষী বল কিন্তু বাস্তবে খুব একটা দেখা যায় না। আমরা ধরে নিই সংরক্ষী, কিন্তু বাস্তবে কি সেটা সংরক্ষী হয়? কোনো এনার্জি লস হয় না, এরকম হতে পারে? এখানে কি হচ্ছে, বাইরে কোনো এনার্জি লস হচ্ছে না, ডেফিনেশনই ছিল। মনে করে দেখ, যে কোনো শক্তির ক্ষয় হয় না, বাস্তবে কি সেটা সম্ভব? হয় না। তার প্রত্যাবর্তক মানে কি? ধর এই যে তুই কালকে, একটু সিম্পলি ভেবে দেখবি, এই ধর কালকে সন্ধ্যাবেলা 8টার সময় বসে বসে যে ফোন ঘাটছিস 0.5 ঘন্টা, তাহলে ওই যে 0.5 ঘন্টা সময়টা নষ্ট করেছিস, ওটা কি আর কোনোদিন ফিরে পাবি জীবনে? ওই 0.5 ঘন্টা কিন্তু জীবনে ক্লান্তি থেকে গেল, ওই সময়টা কোনোদিন ফিরে পাবি। কিন্তু প্রত্যাবর্তক হলে কি আছে, আবার তুই আগের দিন ফিরে গিয়ে 8টার সময় পড়তে বসে যেতে পারবি, তাহলে বাস্তবে সেটা কখনো সম্ভব হয় না। তার রিভার্সেবল কিন্তু বাস্তবে সম্ভব নয়, কিন্তু সংরক্ষী বলের ক্ষেত্রে হয়। তাহলে বুঝতে পারছি সংরক্ষী বল বাস্তবে খুব একটা দেখা যায় না। ওকে।
আচ্ছা, নেক্সট পয়েন্ট, এইটা দেখলাম দু একটা স্কুলের কোশ্চেনে দিয়েছে, আমি আগের বছরের কোশ্চেন গুলো দেখছিলাম, যদিও এটা দেওয়া উচিত নয়। সংরক্ষী বলের ক্ষেত্রে একটা অপশনে ফেলে দেবে, এখন লিখে রাখ, কাল তোরা শিখিস নি ভেক্টরে এটা একটা অপারেশন, এই টার্মটা খালি মনে রাখবি। এক দুটো স্কুলে দেখলাম দিয়েছে, এটাকে বলে কাল অফ এফ, ভেক্টরের অপারেশন, এটা শিখিস নি, কাল শিখিস নি। দেখলাম দু একটা স্কুলে বলতে রামকৃষ্ণ মিশনে একটাতে দেখলাম কোশ্চেনে এটা ফেলে দিয়ে দেবে। আর সেই সব দেখে শুনে যদি কোনো সময় দিয়ে দেয়, এইটুকু লাইন খালি মনে রাখবে, কি হয় সেটা বলার খুব একটা দরকার নেই। কিভাবে হয় কাল সেগুলো সব মানে তুই যদি পরে ম্যাথ ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়িস শিখতে পারবি অবশ্যই, তাছাড়া শেখার আর পরে সুযোগ থাকবে। এইটুকু মনে রাখবি যে এই সাইনটা নিশ্চয়ই মনে থেকে যাবে, এটাকে কি বলে কাল অফ এফ, এটা সবসময় জিরো হবে। তো একটা স্কুলে যেহেতু দিয়েছে জেনে রাখ, যদি দিয়ে দেয় তখন মুশকিল হবে। তাহলে অসংরক্ষী বলের ক্ষেত্রে কি কি আসবে পয়েন্ট গুলো একবার রিভিশন করলেই হয়ে যায়। আর প্রথম পয়েন্ট কি হবে না, কার্য পথের উপর নির্ভর করবে, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে কি হবে, বদ্ধ পদে কৃতকার্যের মান শূন্য হবে না, তাই তো। নেক্সট পয়েন্ট কি বলবো, কারণ এখানে কি শক্তি ক্ষয় হবে, শক্তি তো ধ্রুবক হতে পারে না, এখানে যেমন বলছি শক্তি ধ্রুবক, এখানে কি হবে শক্তিটা অন্য ভিন্ন প্রকার, মানে তাপ শক্তি, আদার্স যতগুলো শক্তি আছে, আলোক শক্তি কোনো না কোনো ভাবে রূপান্তরিত হবে, শক্তি কখনো ধ্রুবক হবে না। আচ্ছা, এটা কি প্রত্যাবর্তক হবে না, তাহলে অপ্রত্যাবর্তক হবে। ক্লিয়ার, তাহলে চারটে পয়েন্ট আগে লিখে ফেল। অসংরক্ষী বলের ক্ষেত্রে ছোট ছোট করে পয়েন্ট লিখ না, পুরোটা লেখার দরকার নেই, এই চারটে পয়েন্ট আগেরটার সঙ্গে কপি করে লিখে ফেল। মানে তুই এই যে বাড়ি থেকে এলি আবার বাড়িতে ফিরে চলে গেলি, তোর কার্যক্রম হয়ে গেল। আর অসংরক্ষী হলে তুই এই যে বাইরে একটু আড্ডা ফাড্ডা মেরে গেলি, তখন কি তোমার কাজ করে গেলি। অর্ধপথে মানে যে পয়েন্ট থেকে তুই শুরু করেছিলি সেই পয়েন্টে যদি আবার ফিরে যাস, সংরক্ষী বলার ক্ষেত্রে কার্যটা বাইরে তো কোনো শক্তি যাচ্ছে না, আমরা বলতে পারি। যদি অসংরক্ষী বলা হয় সেখানে কার্যটাকে শূন্য বলতে পারে। আড্ডা ফাড্ডা মেরে যাস নাকি এরকম ব্যাপার আছে, দিয়ে আমি খবর পেয়ে যাবো। এরপর হচ্ছে গ্রাফটা মনে আছে, ইউ ভার্সেস আর লেখা দিচ্ছিল, এখান থেকে করতে হবে। এরকম গ্রাফ ছিল, একটু মনে করে দেখ, ট্রেনের চাপ দিলেই ঠিক হয়ে গ্রাফটা তো অন্তত চেনা লাগবে। সাহিত্য বল, এই যে উপরের পোর্শনটা গেছি, এটা আকর্ষণ বল না বিকর্ষণ বল? হ্যাঁ, আকর্ষণ বলের ক্ষেত্রে তাহলে কি মানে আর এর মান বাড়লে ইউ এর মান, তাই তো, কি বললো, বিকর্ষণ বল। পড়াটা একদমই হচ্ছে না সাহিত্য, মানে এই কথা আমি বারবার বলছি, এই কথা কোনোদিনও বলতে পারবি না যে এই কোশ্চেনটা এসছে, এটা কোনোদিন দেখিনি স্যার পড়ান। স্কুলে পরীক্ষা হয়ে গেলে তুই খাতাটা নিয়ে আসবি, আমি তোকে দাগ মেরে মেরে দেখিয়ে দেবো সবগুলো পড়ে গেছে। ওই অজুহাতটা তুই দিতে পারবি না, এই বিষয়ে আমার নিজের উপর ভরসা আছে, ঠিক আছে, যে স্কুল যে কোশ্চেনই করুক। সুতরাং পড়াশোনাটা না করলে আর থাকলেই খেতে হবে। এটা হচ্ছে আকর্ষণ বল। এক্ষেত্রে কি হয়, আর এর মান যদি বৃদ্ধি পায় ইউ এর মানও বৃদ্ধি পায়, এখান থেকে কিন্তু একই রকম বিবৃতি ব্যাখ্যা দিতে পারে।
মনে রাখতে হবে কার্ডটা। এখানে একটা কোশ্চেন আছে, কে বলবে? সৌনক পড়ানোর সময় বলে গেছিলাম, ক্লাস 9 কোশ্চেন, 11 নয়। ভরবেগের মান শূন্য হলে শক্তির মান কি থাকতে পারে? সপ্তমী, ভরবেগের মান শূন্য হলে শক্তির মান কি থাকতে পারে? হ্যাঁ কি না? ওর না বলে দিলে তাহলে, যদি বলে হ্যাঁ তাহলে জিজ্ঞেস করবে যে কেন, না বলে চলে যাও ভালো, ঠিক আছে? সেখানেও তোকে জিজ্ঞেস করবো কেন, কেন বললি না, কে বলতে পারবে? ভরবেগের মান শূন্য হলে শক্তির মান কি থাকতে পারে? Yes or no? গৌরব, তুমি ভরসা বলো। হ্যাঁ, কোনটি নয়, কোনটি নয় অপশনই দিইনি। সত্য না মিথ্যে? সত্যের সাপেক্ষ যুক্তি দিতে না মিথ্যের সাপেক্ষ যুক্তি দিতে? এর মান 0 হয়ে যাবে। শক্তি বলে জানি, গতি শক্তি বলেছে নাকি? হ্যাঁ, প্রথম কথা, ভরবেগ শূন্য হলে গতিশক্তি শূন্য, এ সমান পি স্কোয়ার বাই 2m। গতিশক্তি শূন্য হলেই স্থির শক্তি শূন্য হবে। গতিশক্তি শূন্য মানে স্থির শক্তি সর্বোচ্চ, দুটো নিয়ে তো মোট শক্তি। গতিশক্তি যখন শূন্য হয় তখন স্থির শক্তি তো সর্বোচ্চ, ভরবেগের সঙ্গে স্থির শক্তির কোনো সম্পর্ক নেই। 9 খুব ফেমাস কোশ্চেন, ক্লাস 9 দেয়। তাহলে ভরবেগের মান শূন্য হলেই শক্তি কিন্তু শূন্য হবে এমন কোনো কথা নেই, শক্তি থাকতেই পারে। উল্টোটা যদি বলা হয় শক্তির মান শূন্য হলে ভরবেগ অবশ্যই শূন্য হবে। শক্তির মান শূন্য মানে কি? মানে গতিশক্তিও শূন্য, স্থির শক্তিও শূন্য, তাহলে ভরবেগ অবশ্যই শূন্য হবে। লাইনটা লিখে রাখ, এটাই হয়তো বিবৃতি ব্যাখ্যায় পড়ে গেল, উল্টো লিখে দিয়ে চলে গেল। কি অবস্থা 9 জিনিস আমার পড়া যাচ্ছে। পড়িনি তাহলে কি করতে, কোন লজ্জার সায়েন্স নিয়ে যেতে 9 না পড়ে? এত বড় বুকের পাঠটা বলো কি করবো? না পড়বি, আমাদের এখনো মনে আছে বলাই কন্যা স্কুলে ক্লাস 9 অবলেন্দ ক্লাস পড়বি না। স্যারের রুলই ছিল হচ্ছে এমন সময় ক্লাস নেবে, হয় 4th পিরিয়ড, না হলে 8th পিরিয়ড। ফুল ছুটি ফুটি স্যার বোঝে না, ফার্স্ট টু লাস্ট সবাইকে কোশ্চেন ধরবে, যতক্ষণ না শেষ হবে ছুটি দেবে। একদম রুটিনে বলাই রাখতো, হয় 4th পিরিয়ড নাহলে 8th। 4th পিরিয়ড হলে গোটা টিফিনটা নেবে, ঠিক আছে? সুতরাং একদম মানে পাই টু পাই, তুই, স্যারের রুল ছিল তুই যদি না পড়া করে আসিস, আগে পড়া ধরবে, সিলেবাস শেষ হলে বাইরে, মানে তুই বাইরে বেরিয়ে গেলে কিচ্ছু বলবে না, বাইরে বাবু হয়ে কান ধরে বসতে হবে, হাঁটু ধরে না। আর নিচে বসবি যেমন করে বসে আছিস, কান ধরে বসে থাকে, গেটের সামনে। হ্যাঁ। তুই যদি বসে যাস তাহলে তুই কোনো ব্যাপার না, গোটা ক্লাস বসে থাকবি, স্যার কিছু বলবে না, তবে ডেকেও বলবে না তুই কেন পড়িস। যদি তুই ক্লাসের মধ্যে বসে থাকিস তোকে ধরবেই, তুই নিশ্চিন্ত থাকতে পারিস, এরকম আশায় থাকবি যে না হয়তো বেল পড়ে যাবে, স্যার পালিয়ে যাবে, আশায় বসে থাকবে, এরকম আশা না রাখাই ভালো। দরকার হলে অন্য কোনো স্যারকে বলবে ক্লাস নিতে হবে, ধরবে তোকে, পুরো ক্লাসকে পড়া ধরবে যেদিন ধরবে। আর তখন যদি না পারিস ফাটাতে ফাটাতে বের করবে, ঠিক আছে? পড়বি কি, কোথায় যাবি? রাত্রেবেলা ঘুম থেকে আচমকা উঠে পড়ে পড়বি আগে, ঠিক আছে? এরকম সিরিয়াস মানে এখন এই মার ফার উঠে গেছে বলে বেঁচে গেছে, এখনো ছোটবেলাগুলো মনে আছে। জওয়ারাউল কেমিস্ট্রি ক্লাস প্রথম পিরিয়ডিক টেবিল, তখন এই পিরিয়ডিক কথা, এইটা মনে হয় প্রথম পিরিয়ডিক টেবিল ছোটখাটো একটু ছিল। এইটাই প্রথম বলেছে 30টা পড়ে আসবে, টানা পরপর তুলছে টাঙ্গি পিছনে, তা বলবে কততে আছে, তোকে পড়ে তুলে দিল, বললো এইটা লেখ কততে আছে, পিছনে দাগ করে দাঁড়িয়ে আছে, ভুল লিখবি তো কত মার পড়ে যাবে, ঠিক আছে? তা হাত কাঁপতে থাকবে, কি করবি? এই জিনিসগুলো নেই বলেই এই অবস্থা খারাপ হয়ে গেল।
আর প্রচুর খেয়েছি আমি। টেবিলের নিচে মাথা ঢুকিয়ে সেই আরে যে এইগুলো থাকে না ওই ইউক্যালিপটাসের যে ডালগুলো মারলেও দাগ পড়বে না, একসঙ্গে 4-5 থেকে হাতে জোড়ো করবে, না বলতে পারলে বলবো টেবিলের নিচে মাথা ঢোকা দিয়ে মার, ঠিক আছে? মাথা বের করতেও পারবি না, ফাটার মানে তোকে না ছড়ি ভাঙবে, না তোর গায়ে একটা দাগ পড়বে, ঠিক আছে? প্রচুর মানে 6-7 পর্যন্ত প্রচুর মার খেয়েছি সিরিয়াল। সোমনাথ বাবুর ক্লাস ছিল জিকে, এবারে ওই অকারণে মারতো। তার ভয় হচ্ছে যদি তুই সামান্য পড়ানা করিস, এবার বলাই কন্যা স্কুলে বাথরুম গুলোতে গিয়ে ঢুকে যা, এক একটা বাথরুমে 4-5 জন লোকের শিকল লাগে চুপ করে বসে আছে, ঠিক আছে? যতক্ষণ না ক্লাসে সব বেরোবে। তোদের মার গুলো কম খাচ্ছে বলে না, এই জন্য বলিস 9-এ পড়িনি, মুখ পড়িনি। তারপর আমরা হোস্টেলে থাকতাম, মারটা আর আমাদের জন্য বেশি ছিল। স্নান করতে গেলে মানে টাইম থেকে সামান্য এদিক ওদিক হয়ে গেলে প্রার্থনা করতে হবে মার খাবি, স্নান স্নান করতে দেরি করবি ফাটান খাবি, ঠিক আছে? মাটুন জানে ভালো করে নাকি বলবো হোস্টেলে মার খেয়েছিস হোস্টেলে? পরের দিকে হতো না, 5-6-7 ছেলেপুলেটাকে বিকেল বেলা খেলে নিয়ে বাড়িতে তোর বাবা মা নেই, সন্ধ্যায় দাঁড়িয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তে। সংস্কৃত স্যার ছিল পান্ডে বাবু, সে কিচ্ছু বলবে না, তোর ঘুমও ভাঙাবে না, যা বই খাতা পত্র আছে জড়ো করে হাতে করে তুলে নিয়ে গিয়ে সাউন্ড নিয়ে চলে যাবে। কিচ্ছু বলবে না, তুই কদিন বই আনতে যাবি না, যখন আনতে যাবি ফাটাবে। এত কথা আনতে যেতে হবে, যত দেরি করে যাবি তত মার বেশি পড়বে। এবার ঘুম টুম থেকে উঠে খাওয়ার দাওয়ার খেয়ে এবার তুই স্টাফ রুমে গেলি, এইবার ফাটান দেবে, তারপরে বই খাতা দেবে। ওই অজুহাত গুলো না আর কোনোদিন দিতি না। কোন লজ্জে তুই 9 পড়িস? সবার আগে বল, কে বলবে এটা? তারা না বল, ফোনে বসে থাকে, ওকে জিজ্ঞেস করা হয়নি কোনো। বলে এখানে এই যে সাম্য অবস্থার এখানে 3টে সাম্য অবস্থা ছিল, একটা কি সুস্থিত, একটা অস্থির, একটা নিরপেক্ষ। তুই বল সুস্থিত সাম্য অবস্থা কোনটা, যে এতগুলো পয়েন্ট রেখেছি কোনটা সুস্থিত? A B C D E G H, এই পয়েন্টের মধ্যে একটাই হচ্ছে সুস্থিত সাম্য অবস্থা হবে, বল। উল্টো হয়ে গেল, এটা হচ্ছে অস্থির সাম্য অবস্থা। সব থেকে সুস্থিত সবসময় কি হবে, যার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে, স্মৃতিশক্তির মান ন্যূনতম হবে। এই পুরো কার্পের স্মৃতিশক্তির মান ন্যূনতম কার, বি এর। তাহলে প্রথমে এটা লিখে রাখ, বিটা হচ্ছে সুস্থিত সাম্যাবস্থা বা স্টেবল ইকুইলিব্রিয়াম। অঙ্কন বলে শর্ত কি কি ছিল, সুস্থিত সাম্যাবস্থার শর্ত কি কি ছিল? শর্তগুলোতে একসঙ্গে যদি তোকে জিজ্ঞেস করা হয় যে সুস্থিত সাম্যাবস্থার শর্ত কি বল? এক লাইনে আমি একদম লিখে দিয়েছিলাম, ইউটা কি হতে হবে, প্রথম মিনিমাম হতে হবে, শক্তির মান ন্যূনতম, ফার্স্ট ডেরিভেটিভ এর মান কত হবে, ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, ন্যূনতম মান মানে কি, সেকেন্ড ডেরিভেটিভ কি হতে হবে, ধনাত্মক হতে হবে। এইগুলোই হচ্ছে এমসিকিউ কিন্তু অপশনে দেবে। তাহলে সুস্থিত সাম্যাবস্থার শর্ত কি, না স্থির শক্তির মান ন্যূনতম হতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, জিরো হবে, সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, পজিটিভ হবে। কোন পয়েন্টটা হলো তাহলে বি। এবার যদি চলে যায় অস্থির সাম্যাবস্থা, যখন আমি পড়িয়েছিলাম বাকি সব পয়েন্ট ডিসকাস করেছি, এখন আমি মেন গুলো ডিসকাস করবো। অস্থির সাম্যাবস্থা কোনটা, না ই, এটা বলো। তাহলে যেখানে হচ্ছে স্মৃতিশক্তির মান কি হবে, না সর্বোচ্চ হবে, ইউ কি হবে প্রথম, ম্যাক্সিমাম হবে, ইউ এর মান ম্যাক্সিমাম হবে, বাকি দুটো পয়েন্টের কি হবে, ফার্স্ট ডেরিভেটিভটা একই হবে। তাহলে ডিউ ডিএক্স কি হবে, 0 হবে,
কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? নেগেটিভ। এটা এটা উল্টো হয়। এটা দেখবি যখন বেসিক ম্যাথ করেছিলাম সেখানেই বলেছিলাম সর্বোচ্চ মানের ক্ষেত্রে কি হয়? সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ। সর্বনিম্ন মানের ক্ষেত্রে কি হয়? সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে, জাস্ট এখান থেকে কিন্তু এমসিকিউর অপশনে দেবে কোশ্চেন। সুস্থিত সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা। আর কি ছিল একটা? নিরপেক্ষ। নিরপেক্ষ কোন পয়েন্টটা? এইচ। তাহলে এইচ এর কন্ডিশন কি? ইউ এর মান হবে কনস্ট্যান্ট, বাকি দুটো ডিফারেন্সিয়েশনই জিরো হবে। তাহলে এইচটা লিখে রাখ নিরপেক্ষ, এটা অস্থির লিখে রাখবি। এখান থেকে কোশ্চেন দেবে, এটা অস্থির, এটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে সেখানে কি হবে না, ইউ হচ্ছে ধ্রুবক, বাকি দুটো ডেরিভেটিভ কি হবে? জিরো হয়ে যাবে। ইউ ডিএক্স কি হবে? জিরো, ইন্টু ইউ ডিএক্স স্কয়ার হবে জিরো। এইখান থেকে জাস্ট কোশ্চেন ফেলে দেবে, এই পয়েন্ট অপশনে দেওয়া থাকে, মনে থাকে। না দেখে দেওয়া, অত কাজ নেই নাকি, দেখে দেবো। আমি ছবিটা আঁকলাম যাতে বুঝতে সুবিধা। এরপরে হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আর কি বলবো, সেই একটাই প্রুফ করেছিলাম, ওখান থেকে একটা টাইপের অঙ্ক আসবে বলেই দিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিই। সবসময় মনে হবে এটা একটা লজিক, লজিকটা যদি আমি স্টুডেন্টদের থেকেই শিখেছি, লজিকটা ভুল না। মানে এই বললো যে ওর দাদা যে সালে 22 সালে পাস করেছিল, ওই সালেই একজন স্টুডেন্ট বলেছিল এই সাল এখন চাকরি পেয়ে গেছে ইঞ্জিনিয়ারিং করে। তো ওই লজিকটা শিখিয়েছিল যে স্কুলে কোশ্চেন করলে স্যাররা, ভুল নয় খুব একটা, ওই যে স্কুলে কোশ্চেন করলে স্যাররা ঠিক যে কোশ্চেন গুলো ছোট সেই কোশ্চেন গুলো করবে, কারণ বড় কোশ্চেন লিখতে সময় যাবে। ঠিক আছে, স্কুলে যখন কোশ্চেন করবে যেগুলো মোটামুটি 2 লাইনের মধ্যে আছে কোশ্চেন, সেই কোশ্চেন গুলো, যেগুলো বেশি বড় থাকে আর 5-6 লাইনের, টিচারকে 5-6 লাইন তো লিখতে হবে, তাহলে তো কোশ্চেনটা জমা দিতে হয়, ওই কোশ্চেন গুলো দেবে না। লজিকটা খুব একটা ভুল নয়, ঠিক আছে। কারণ কি, যখন 35টা কোশ্চেন লিখতে হবে, ম্যাক্সিমামই দেখবি 1 থেকে 1.5 লাইনের মধ্যে যে কোশ্চেন গুলো আছে, এই একটা লজিকে মোটামুটি তুই 60 থেকে মার্কিং করবি 1 থেকে 1.5 লাইনে কোনগুলো আছে। ঠিক আছে, এটা ভুল লজিক না। তুই ভেবে দেখ, তুই টিচার হিসাবে 6-7 লাইনের কোশ্চেন, সেগুলো কি আদৌ টুকবি? তুই তুই নিজে ভাব না, তুই যখন কোশ্চেন করতে যাবি, তুই নিজের দিক থেকে ভাব যে তুই কি করবি। সুতরাং কেন, তুই কোনোদিন টিচার হতেই পারিস না, হওয়ার কি আছে? তুই যদি এখনই আশা ছেড়ে দিস আর কি করে হবে? হ্যাঁ, আচ্ছা মিস ওয়ার কোনোদিন ড্যান্স টিচার হয় কি আছে? না, ও ভালো নাচে যে, ঠিক শুনেছি তো, ভালো নাচিস নাকি? কে? হ্যাঁ, ও তো বলছিল গান করবে, সেকেন্ড সেম ওকে করবো তো, যখন ওয়েব পড়াবো কি গান শিখছে দেখা যাবে। সবারই সময় আসবে, তুই চাপ নিচ্ছিস কেন? আচ্ছা, স্যার এরকম একটা কন্ডিশন দেওয়া থাকবে এখান থেকে। এবার হাইটটা অনেক সময় নিচ থেকেও দেয়। আমি পড়ানোর সময় কোনটা দিয়েছিলাম আমার মনে নেই, মনে রেখে দিই না। তখন মানে কিছুটা এক্স ধরেছিলাম আর একটা এইচ মাইনাস এক্স দিয়েছিলাম। অন্য কথা, আমি যে কোনো নাম দিতে পারি তো। পরীক্ষায় সবসময় একই নামে আসবে তো কথা নেই। এবার দেখ কোশ্চেনটা কোথায় হয়, এই এই পোর্শনে স্মৃতিশক্তি আর গতিশক্তিটা লিখে ফেল দেখি কতদিন পারিস। তাহলে তুমি এভাবে দেখিয়েছিলাম, এখানে স্মৃতিশক্তি কত বলছো? প্রথম যদি গতিশক্তির ফর্মে আসি, কি হয় বল, হাফ এম তার ভি স্কোয়ার। ভি এর ভ্যালুটা কত হবে? এখানে এখানে বেগের মান যদি আমি ভি ধরি, ভি এর ভ্যালুটা বের করতে গেলে কি করতে হবে? এই উপর থেকে আমাকে হিসেব করতে হবে। তাহলে আমি লিখতেই পারি দেখ, কারণ এখানে তো জিরো, তার ভি স্কোয়ার ইকুয়াল টু, সম্ভবত এটা মাইনাস লিখে যাবে এখন মনে করো। এটা এখানে বসিয়ে দে, তাহলে আলটিমেট আসছে দেখ,
এটা যদি ভি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিই 2 কেটে যাবে, তাহলে কত হবে? আর এই পোর্শনটা কত আসছে নিচেরটা, এটা কত আসবে? mg h মাইনাস এইচ। এখানে কিন্তু মোট শক্তি কত? এখানে মোট শক্তি কিন্তু mg ক্যাপিটাল এইচ, যেটা যেন বললাম আমি, যে নামটা দিই নাম কিন্তু বিভিন্ন রকম দিতে পারে। সম্ভবত যখন পড়েছিলাম মোটটাকে ধরেছিলাম স্মল এইচ আর একটা ধরেছিলাম এক্স, এরকম করে ব্যাপার নেই, ওটাই বুঝতে পারো। এই জন্য নামটা এমনি উল্টো লিখলাম। তাহলে মোট শক্তি আমার এটা, দেখ এই দুটোকে যোগ করলে ওটাই আসবে, এগুলোকে যোগ করলে ওটাই আসবে। তাহলে আমার কোশ্চেনটা কি আসবে আমাকে বল, তাহলে এখানে গতিশক্তি বা স্থিতিশক্তি বাই গতিশক্তি, এই রেশিওটা সবসময় বানিয়ে রাখবে। তাহলে কত হচ্ছে? এইচ মাইনাস এইচ বাই কত? এইচ। এইটা যদি মাথায় রাখা যায়, এখান থেকে একটা এমসিকিউ দিয়ে বলে দেবে কি, যে কোনো একটা অবস্থানে বলে দেবে গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত বলে দেবে। এবার বলবে সেটার উচ্চতা কত, সেটার উচ্চতা কত। তাহলে ধর আমি একটা কোশ্চেনে নিচ্ছি, গতিশক্তি স্থিতিশক্তির অনুপাত বলে দিল ধর 2:3, ঠিক আছে? গতিশক্তি বাই স্থিতিশক্তি বলে দিল 2:3। তাহলে বলবে উচ্চতা কত, আমার উচ্চতা এখানে কোনটা? এইচ মাইনাস এইচ, যেন মনে থাকে। উচ্চতা মানে কি ভূপৃষ্ঠ থেকে সবসময় নেওয়া হয়, আমি উপরে এইচটা নিয়ে নিয়েছি যখন আমি আর মুছি। বেসিক্যালি এইটা বের করতে বলছে, একটু উল্টো দিক থেকেই করা যায়, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি কি করবো? আমি প্রথমেই বসিয়ে দেবো কি 2/3 সমান কত? এবার এখান থেকে তুই প্রথম কি করবি, এইচ এর ভ্যালু বের করে নিবি। এটা যদি বেরিয়ে যায় বাকিটা বেরিয়ে যাবে, নাকি না? কারণ এরকম একটা কোশ্চেন কিন্তু দিতে পারে, স্থিতিশক্তি গতিশক্তির অনুপাত বলে দেবে, আমি ফিক্সড কোশ্চেন, যে তোকে কি বের করতে বলবে, ওইটার উচ্চতা। তাহলে এই রেশিওটা খালি মাথায় রাখবি, বা সেই সময় নিজে একটা ছবি এঁকে নিবি, ছবি এঁকে রেশিওটাকে বের করে নিবি, সমস্ত করার দরকার নেই, দিয়ে জাস্ট বসিয়ে দিবি। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দিতে পারে, কার্যের 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন দিতে পারে। মেকানিক্যাল এনার্জি মনে থাকে। আচ্ছা, পাওয়ারের কোনো রিভিশনে যাচ্ছি না, কেন যাচ্ছি না পরিষ্কার বলে দিই, পাওয়ারের রিভিশনে এই জন্যই যাচ্ছি না, পাওয়ারের 6টা কোশ্চেন করিয়েছি ঘুরে ঘুরে, বলেছিলাম 6টা থেকেই কোশ্চেন পাবো। এখন থিওরির খাতায় যদি কারো কাছে দেখ, 6টা কোশ্চেন করেছিলাম, তিনটে তিনটে করে, দুটো দুটো কোশ্চেন আর তিনটে তিনটে করে পাচ্ছি, ওই 6টার মধ্যেই কোশ্চেন পাবি, পাওয়ার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আর ওর থেকে যদি সোজা কোশ্চেন দেয়, তাহলে একটা এফ দিয়ে দেবে, একটা ভি দিয়ে দেবে, ডট প্রোডাক্ট করতে দেবে, পাওয়ার বের করতে, সিম্পল এরকম কোশ্চেন দিয়ে দিতে পারবে। এরকম নয় যে ওটাও দেবে না, কিন্তু পাওয়ার থেকে কোশ্চেন সোজাই আসবে। যে 6টা কোশ্চেন করিয়েছি ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না, অবশ্যই দিলে একটাই দেবে, তিনটে পার্টের মধ্যে পাওয়ার থেকে তো একটা কোশ্চেনই দেবে, সুতরাং পাওয়ার নিয়ে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। আমি দেখ যাদের কাছে খাতা আছে যেখানে 6টা পার্ট করিয়েছি, ওই 6টার মধ্যে কিন্তু বলতে পারবি, ওটাকে ওই জন্য রিভিশন ক্লাসে নিয়ে যাচ্ছি না। আর না দিলে এইচ দিয়ে উত্তর দেবে, আমাকে তো অপশন সেইভাবেই দেওয়া থাকবে যে কি দিচ্ছে। ওরা যদি ক্যাপিটাল এইচ এর ভ্যালু না দেয়, তাহলে এইচ এরই ফ্র্যাকশন করে উত্তর দেবে কোশ্চেনের উপর। ওই নিয়ে আমার চিন্তা করতে লাভ নেই, আমার কাজ ব্যাপারটা। এবার যদি ওয়ার্ক থেকে এক্সট্রা এর থেকে বাইরে কিছু কোশ্চেন করতে যাই, তাহলে কি কি করবো? বেসিকটা বলে দিলাম যে হ্যাঁ, মোটামুটি 5টা কোশ্চেন এর মধ্যে ঘুরে ফিরে পারি। এরপরে যদি এর বাইরে কিছু করতে যাই, তাহলে আর কি কি দেখবো সেটা বলছে। আর ওয়ার্ক কি অঙ্কন বললো নাকি সব থেকে গন্ডগোলের জায়গা হয়ে আছে। পোর্শনে আছে সৌরভ, সবই কিন্তু রিপিট করিয়ে দিলাম, এবার পড়াশোনার দায়িত্ব তো। পড়ছিস তো নাকি? পড়াশোনা শুরু করেছিস তো পরীক্ষার জন্য নাকি? হ্যাঁ, এরপরে আর যদি না শুরু করিস তাহলে চাপ হয়ে যাবে। আলীনগরের মান মর্যাদা তোকেই রাখতে হবে, তোর উপরেই তো ভরসা করে আছে। বলা দা, হ্যাঁ, বলা দা বলা দা বলতে কালীনগরে এই বছর গৌরব ছাড়া কারোর উপর মনে হয়। হ্যাঁ, লিখতে দেবে, কোশ্চেন লিখ করে দেবে, কে কোশ্চেন লিখ করে দেবে, কে ও কোশ্চেন লিখ করে দেবে?
আর ওর সঙ্গে কি এইচএম নাকি তার সম্পর্ক ভালো আছে, লিখ করে দেবে স্কুলের সামনে ঘরে লিখ করে দেবে, এটা বলে দিলে হয়ে যাবে। ও যদি কোশ্চেন লিক করতে পারে তোদেরই তো সুবিধা, ওদেরকেও তো দেবে নাকি, হয়তো একটু কমিশন পাবে, দেবে তো নাকি। আচ্ছা নেক্সট লেগ কি নাম যেন থাকবে, পড়ে মিসবা, মিসবা যা ফাঁকি মারছিল মিসবাকে ও প্রচন্ড ফাঁকি মারে, সকালে ঘুম ভাঙে না, তারপরে চেন খুলে যায়, শাড়ি খাচ্ছে, ওই একই মিসবা নামগুলোই এরকম, ওই একই শটে। আচ্ছা হেডিং কর, মিসবাউরকে তো মিসবাই বল। মেয়ে আছে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা স্টপিং ডিস্টেন্স আর স্টপিং টাইম কিন্তু একমাত্রিক গতিতে পড়িয়েছিলাম, আর এখান থেকে যদি কোশ্চেন দিয়ে দেয় একটু একটু অন্যরকম কোশ্চেন হলে কেমন হবে সেটাই করাচ্ছি। হেডিং কর, নিশ্চয়ই মনে আছে একমাত্রিক গতিতে করেছিলাম স্টপিং ডিস্টেন্স স্টপিং টাইম, তাই তো? মনে আছে তো? তাহলে প্রথম হচ্ছে স্টপিং ডিস্টেন্স, দেখ ওখানে আমরা করেছিলাম, আমি যদি খুব সিম্পল ভাবে বলি, ওখানে লেখা ছিল ইউ স্কোয়ার ভেরিজাইজেস, নিশ্চয়ই রিভাইজ করেছি মানে ওটা দেখে গেছি, যে ওই বলে বলে দেয় যে বেগের মান যদি 3 গুণ হয় তাহলে দূরত্ব কত, 9 গুণ হয়ে যাবে, মনে করে দেখ এন স্কোয়ার চেঞ্জ হয়, আর স্টপিং টাইমটা কি ভেরিজাইজ, মানে যদি বেগ 3 গুণ হয় সময়ও 3 গুণ হবে, এই লজিক ছিল। এবার এখানে যদি গতি শক্তি দিয়ে ব্যাপারটাকে বলে দেয় তাহলে কেমন করে লিখবো, তাহলে স্টপিং ডিস্টেন্সের ক্ষেত্রে লেখ, খুব ভালো করে দেখ, আমরা নিজেই বলছি কোথা থেকে টানটা আসছে ভালো করে মনে কর, আমরা কি বলছি ডেল্টা কে ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ, হ্যাঁ কি না? ডেল্টা কে ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ, আবার ডব্লিউ সমান তো এফ ইন্টু এক্স, তাহলে স্টপিং ডিস্টেন্স বলতেই পারি ডেল্টা কে ডিভাইডেড বাই এফ, হ্যাঁ কি না? ডেল্টা কে ডিভাইডেড বাই এফ, সবসময় যে ওই ইউ দিয়ে দেবে বা এক্স দিয়ে দেবে ওইভাবে নয়, ধর এনার্জি দিয়ে কোনো সময় দিয়ে দেবে, তাহলে এটা সমানই আমরা বলতে পারি, দেখ এটাকে আমি ভেঙে লিখছি তাহলে টার্মটা চিনতে পারবো, কাইনেটিক এনার্জি কত, হাফ এম ইউ স্কয়ার বাই কত এফ, মানে সবসময় যে তোকে ওই ইউ আর এস দিয়ে দেবে কথা নেই, কখনো গতিশক্তি আর বল দিয়েও দিতে পারে, এটাকে বোঝার চেষ্টা কর, কারণ কি কার্যটাকে ভাঙলেই এফ এক্স, এটা যেন মনে থাকে, মানে একটু যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, আমি এখন যেগুলো করাচ্ছি যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় কেমন দেয়, ঠিক আছে? স্টপিং ডিস্টেন্স এই ডিরেকশন থেকেও কিন্তু দিতে পারে, যারা মাথায় থাকে, তবে অতটা হয়তো ডিপলি ভেবে দেবে না, সেটা অন্য কথা, যদি দেয় রিস্ক কেন না। স্টপিং টাইম, স্টপিং টাইম বের করতে গেলে কি আবার উল্টো দিক থেকে দেখ, ও আজকে যেটা বললো প্রথম যে ডেল্টা পি সমান কি এফ ইন্টু টি, তাই তো? টি বের করতে গেলে আমি কি করবো, ডেল্টা পি বাই এফ, আরে জাস্ট টার্ম গুলোকে একটু উল্টে দেবে, আর এটা কত হবে এম ইউ বাই এফ, এটা কিন্তু স্টপিং, হ্যাঁ মানে ওটাকেই, ওখান থেকেই তো ওয়ার্ক এসছে রে বাবা, ফোর্স তো জানতেই হবে,
তুই তখন বলবি যে হ্যাঁ আমাকে তো এই রিলেশন গুলো দেয়নি, কি করে স্টপিং লাইনের কোশ্চেন দিয়ে কার্যের সঙ্গে মিশিয়ে দেবে, এই ডাটাগুলো দেওয়া থাকবে, তোকে বের করতে হবে, যেন মাথায় থাকবে। ওকে, সবসময় যে ওই ওই রিলেশন থেকে দেবে তেমন কোনো কথা নেই, একটু ঘুরিয়েও দিতে পারে। এটা আছে অনলাইনে, কি জানো কি আছিস অনলাইনে, কি আছে অনলাইনে, কি আছে সারা দে। এইবার তখন থেকে জানতে চাই যে ছেলে না মেয়ে, চেনা, তো সবাই চেনা। না ফেসবুক ছেলেটা এমনি ভালো। আচ্ছা নেক্সট লেখ, কথা কম কাজ বেশি। যদি বলে দেয় বেগের মান ধ্রুবক, বেগের মান ধ্রুবক, তাহলে এক্স এর সঙ্গে এম এর কি রিলেশন, এরকম কোশ্চেন দিতে পারে। বেগের মান ধ্রুবক, তাহলে এক্স এর সঙ্গে এম এর কি সম্পর্ক হবে, x1/x2, তাহলে করে বক্স করে লিখে রাখি, একটু যদি ভেঙে কোশ্চেন দেয় এগুলো একটু দেখে যাবি, বেশি পরীক্ষা হলে মাথা খাটাতে হবে না। মানে কিরকম t1/t2 সমান হয়ে যাবে 1, কারণ ভরবেগের সঙ্গে রিলেশন দেখে নেব। তাহলে x1/x2 সমান m1/m2, যদি বেগের মান ধ্রুবক বলে তবেই হবে। আবার t1/t2 সমান m1/m2, যদি একটু ভেবে চিন্তে কোশ্চেন দেয়, তোরা যেগুলোকে বলি যে একটু কঠিন কোশ্চেন হয়ে গেছে, এগুলো তো খুব একটা দেখিনি, সেরকম যদি কোশ্চেন দেয় তারাই লিখে রাখবে। তুই তো এই 11-এর পরীক্ষা দিলেই জীবন শেষ নয়, অনেক পরীক্ষা দিতে হবে। তাহলে সেম কাইনেটিক এনার্জি, যদি গতিশক্তির মান ধ্রুবক, তখন এর উপরে কি কোশ্চেন দেবে, তখন x1/x2 কত হবে, যদি গতিশক্তি ধ্রুবক বলে এটা কিন্তু 1 হয়ে যাবে, কোশ্চেনটা হামেশাই দেখতে পাবে। যদি গতিশক্তির মান ধ্রুবক বলে তাহলে x1/x2 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ ওদিকটা তো পুরোটাই সেম হয়ে যাচ্ছে। আর t1/t2 তখন কত হবে, টি কোথা থেকে আসবে, মোমেন্টাম থেকে, সেটা সমান কত, √2m_k, গতিশক্তি ধ্রুবক, তাহলে এটা হয়ে যাবে √m1/m। লজিক্যালি ভাবতে হবে, আর জিনিসগুলো সব কিন্তু লিঙ্ক হয়ে আছে। যদি আমি আবারও বলছি, যদি মডারেট লেভেলে কোশ্চেন হয় তবে এতটা ভেবে দেবে, আরে না, ভাবনা চিন্তা করে যদি কোশ্চেন দেয় তো দেবে। আমার অঙ্ক আমার না দোষ হয়ে যায়, এগুলো তো স্যার বলেনি, ঠিক আছে, ওই রিস্ক আমি নেবো না। আমি কি বলছি, যেটুকু গ্যাপ থেকে গেছে দেখবি রিভাইজ ক্লাসে সব জায়গায় কিছু না কিছু নতুন করিয়েছি, আবার তাতেও যা গ্যাপ থেকে গেছে কোশ্চেন প্র্যাকটিসে সেটা করিয়েছি, ঠিক আছে। অজুহাত দিতে পারবি না, কোশ্চেন প্র্যাকটিস এমনিও গৌরব বললো যে সবগুলো আপনি কেন করাবেন, দু একদিন আমিও করবো। মানে আমি কোশ্চেন মডিউল রেডি করে রাখবো, গৌরব ক্লাস করবে। নেক্সট সেম মোমেন্টাম, যদি ভরবেগের মান একই হয়, যদি ভরবেগের মান একই হয় তাহলে কি কোশ্চেন দেবে, তখন দেখ একটু পাল্টি খেয়ে যাবে ব্যাপারগুলো। x1/x2 তখন কি হয়ে যাবে, গতিশক্তি সমান বলে নিত, তাহলে কি হবে p²/2m, তাহলে ভরের সঙ্গে কি হয়ে যাবে, ব্যস্তার দিকে চলে যাবে, তখন কি হবে m2/m1। আর t1/t2 তখন কি হয়ে যাবে, t1/t2 সমান 1 হবে। ভেবে দেখ, ভরবেগ যদি ধ্রুবক হয়ে যায় তাহলে কি হবে, সময় তো ভরবেগের সঙ্গে f × t, t1/t2 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই দুটো খুব মনে রাখবি, যদি একটু ভেবে চিন্তে, বারবার বলছি, যদি একটু কনসেপচুয়াল কোশ্চেন করে এইটা বা এইটার উপরে কোশ্চেন করবে, এক্স আর টি এগুলো জানতে হবে। আমি প্রথমটা একদম জেনুইন জিনিস করালাম, তারপরে যদি একটু ভেবে চিন্তে কোশ্চেন দেয় তাহলে কেমন দেবে সেগুলো বলা। প্রথম পোর্শন থেকেই ম্যাক্সিমাম স্কুলে কোশ্চেন পেয়ে যাবি, যদি একটু মডারেট বা হার্ড লেভেলে কোশ্চেন করতে যায় এইগুলো এগুলো তোরা দেখে যাবি।
মানে এই রিলেশন গুলোই তো জানতে চাইবে, বলে দেবে এইটা ট্রু অফ, তাহলে এদের অনুপাত কত হবে। অপশনে তো দেওয়া থাকবে এইটাই, ধর তোকে দুটো জিনিস জানতে যাবে, এক্স আর টি জানতে চাইবে। এবার ভেবে দেখ এক্স এর সঙ্গে কিন্তু কে রিলেট করে আছে, কানেটিক এনার্জি রিলেট করে আছে। তাহলে এখানেই যদি আমি লাইনটা লিখি, তোকে যদি আমি এখানে বলতাম যে K1/K2 কত হবে, কি হতো না, এটাই তো হতো। ভালো করে দেখ, K1/K2 কত হতো, M2/M1, কারণ ওখানে তো সেই উল্টে যাবে, √2mk এভাবেই বসতো। তাহলে আলটিমেট কি হবে, সেই M2/M1 হবে। সুতরাং K1/K2 কিন্তু সেম হয়ে যাবে যদি মোমেন্টাম সেম হয়, এর মাথায় রাখবে। ঘুরিয়ে ফিরে আর কি কোশ্চেন দেবে, এখানে আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে গতিশক্তির মান যদি, খুব ফিক্স কোশ্চেন, তোর মনে আছে দেখি, গতিশক্তির মান যদি 100% বৃদ্ধি পায়, তাহলে সরি, ভরবেগের মান যদি 100% বৃদ্ধি পায়, গতিশক্তির মানের পরিবর্তন কত হবে, বলে বল দেখি। ভরবেগের মান যদি 100% বৃদ্ধি পায়, গতিশক্তির মানের পরিবর্তন কত হবে। এসে 100 যদি না আসতো, তোর কি হবে তুই বল। আর এই কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন, তুই একটা স্কুলে দেখতে হবে, যে মাসুম দিয়ে চেষ্টা ফেষ্টা করছিস না। ওর কথা হবে রে, হ্যাঁ, খালি পার্কে বসে থাকলে হবে। শুভদীপ কোথায় গেল, শুভদীপ? আর একটা মেয়ে ফেঁকে নিয়ে পার্কে যা, শুভদীপকে নিয়ে যা, কি আর বলবো। বল উত্তর কথা হবে। কথা হচ্ছে
কি রে, এই কোশ্চেনে এই অবস্থা খারাপ হয়ে গেল? এই কোশ্চেনটাও খুব ফেমাস, কোনো না কোনো স্কুলে পড়বে, আমি এখনই বলছি। কত? 300% একদম। আর সমস্যাটা কোথায়? 100% মানে কি? ভরবেগের পরিবর্তন 100% মানে প্রাথমিক যদি হয় পি, পি1 যদি হয় পি, 100% মানে আমার ডবল হয়ে যাবে। তাহলে পি2 টা কত হয়ে যাবে? তাই কি না? আর গতিশক্তি সমান কি ছিল? কে সমান পি স্কোয়ার বাই 2f, স্কোয়ারে চেঞ্জ হবে। আর তুই নর্মালি বসে না, তার মানে গতিশক্তির পরিবর্তন ডেল্টা কে বাই কে সমান কি হবে? না পি2 স্কোয়ার বাই 2f, এটা থেকে লিখছি, মাইনাস পি1 স্কোয়ার বাই 2f ডিভাইডেড বাই, এবার তুই 2m 2m তো কমন গিয়ে কেটে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে বল? 2p হোল স্কোয়ার মানে কত? 4p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু 100%, তাই না? কত? অনলাইন অঙ্কের উত্তর মুখস্থ করে বসে আছে 125%, ঠিক আছে? বেশি চালাকি করতে গেলে খবর নেই। যদি অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন আসে, তাহলে কোন কোন টাইপের অ্যাপ্লিকেশন গুলো বেশি দিতে পারে পরীক্ষা, সেগুলো একটু করিয়ে রাখি। আর ফার্স্ট হচ্ছে পি1, সিম্পল পেন্ডুলাম থেকে কোশ্চেন দেবে। সিম্পল পেন্ডুলাম মনে টনে আছে কিনা একটু দেখি। পেন্ডুলাম দেখেছিস তো রে? কেউ দেখিস নি এখন? প্র্যাকটিক্যাল ল্যাবে দেখিস? হাই স্কুলে তো প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার কথা, কারণ হয়নি। হ্যাঁ অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। রেঞ্জ কি একই নাকি? এটার নিউমেরিক্যাল তো আলাদা কনসেপ্টে আছে। এখানে টি সমান এমবি স্কয়ার বাই আর, যদি অনুভূমিক হয়, লম্বের কনসেপ্টই আলাদা, সেখানে ওজন চলে আসে। হ্যাঁ ঠিক আছে? বুঝে যাস তুই? হাই স্কুলে তো লোকজন ভর্তি হয় নাকি প্র্যাকটিক্যাল হয় দারুণ, এখন অব্দি প্র্যাকটিক্যাল কি অবস্থা? প্র্যাকটিক্যাল হচ্ছে গৌরীপুরে? হ্যাঁ গৌরীপুরে তো ওটা এ আছে, ওটা সরকার থেকে বন্ধ করা আছে। আর ল্যাবে কিছু নেই, কি করাবো? টিচার থাকলেও প্র্যাকটিক্যালে দেখে দিয়ে দেওয়া ছাড়া নেই। তোদেরই তো ভালো, মানে বাকি প্র্যাকটিক্যাল যেটা বায়োলজি তো নীলরতন অবশ্য নেই কত সাইড, পড়ছে নটনের কাছে 5, শুধু সে সাইন করে দেয়। তোদেরই তো ভালো, প্র্যাকটিক্যাল আমার চাপই থাকছে না। সপ্তাহ দেখ 3 প্র্যাকটিক্যাল করে, কটা প্র্যাকটিক্যাল হয়েছে ঠিক আছে? প্রত্যেকটা মানে একটা প্র্যাকটিক্যাল করাই, তুই করেছিস? কটা হয়েছে স্কুলে? প্র্যাকটিক্যাল নাম্বার দেবে না, কি করবি? না দিলে টুয়েলভে যাবি? এরকম আশা একদম রাখিস না, উল্টো গল্প হয়ে যায়। এবারে নাম্বার দিয়ে দিল। 12 প্রথম কথা প্র্যাকটিক্যাল নাম্বার পড়বে থার্ড সেমের নাম্বার, থার্ড সেমের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর প্র্যাকটিক্যাল নাম্বার।
সুতরাং 12 এর প্র্যাকটিক্যালের নাম্বার থার্ড সেমিস্টারে যারা 30 ক্রস করবে তাদেরকে হিসাব। তার সঙ্গে প্র্যাকটিক্যাল অবশ্যই যেতে হবে। এমনি তো বায়োমেট্রিক করে দিচ্ছে, দাঁড়া যাবেনি তুই। গৌরব তখন থেকে গল্প হচ্ছে তোর, বল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি কোশ্চেন দেবে তোর মনে আছে কিনা দেখি। এর স্থিতিশক্তি আর গতিশক্তি রাশিমালা লিখে এই দুটো বিন্দুতে। এ বিন্দুতে স্থিতিশক্তি কত, গতিশক্তি কত, আর বি বিন্দুতে স্থিতিশক্তি কত, গতিশক্তি কত। বুঝতে পারলি, নাহলে তো পীরের চামড়া চলে। এ বিন্দু আর বি বিন্দুতে স্থিতিশক্তি আর গতিশক্তির রাশিমালা লিখে ফেল, এই কজনের মনে আছে। ফার্স্ট এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। এ বিন্দুতে একটা করে শূন্য হবে, এইটুকু অন্তত বল এই বিন্দুতে কোনটা জিরো, এটা তো বলা যায়। এখানে এখানে কি ও গিয়ে স্থির হয়ে গেছে, মানে কোনটা জিরো, গতিশক্তি জিরো। তাহলে কে কত হবে, জিরো হবে। ইউ এ কত হবে, এম জি এইচ। এখানে অ্যাকচুয়ালি হাইটটা কত, এইটা এই মনে করে দেখ। এম জি এইচটা কত ছিল, এল ইন্টু 1 মাইনাস কস থিটা, মনে পড়ে। উপরের ত্রিভুজটা কনসিডার করলেই পেয়ে যায়। ওকে, আর বি বিন্দুতে যদি চলে আসিস, এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, বি বিন্দুতে যদি আসিস, বি বিন্দুতে স্থিতিশক্তি কত হয়ে যাবে, জিরো। আমরা সব থেকে নিচের বিন্দু। গতিশক্তি কত হয়ে যাবে, আগের পৃষ্ঠে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ফেলে দেবে, তাহলে সিম্পল পেন্ডুলামের নিউমেরিক্যাল দিতে পারে। নেক্সট পি টু কোথা থেকে দেবে, মানে আমার যেগুলো, এগুলো যদি আমার যা মনে হয় সেটাই মোটামুটি, যেগুলো ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসছে দিতে পারে। নেক্সট হচ্ছে ওই চেনের প্রবলেমটা দিতে পারে। টেবিলে মনে করে দেখ, এটা কি ছিল, 1/n পার্ট কি ছিল, নিচে ছিল n পার্ট চেনের নিচে ছিল। ওয়ার্ক ডান কত ছিল, একদম ডিরেক্ট বলতে পারবি। হ্যাঁ, এমটা প্রথম m/n হবে, n পাদ আছে চলে। জি এইচটা কত হয়ে যাবে, h/2n, কারণ এর ভর কেন্দ্রটা মাঝে থাকে, মনে করে দেখ। দিস নাও, তো এটা হয়ে যায় কত, mgh/2n। সেখানে এখান থেকে কোশ্চেন দেবে, আদায় দেখবি ডিটেলস একদম কি করে আসছে, ভেঙে দেওয়াই আছে, এই করেছি। জাস্ট এখন টান করে বলে যাচ্ছে। এই চেনের মাস হচ্ছে এম, লেন্থ হচ্ছে এন। জাস্ট এটা থেকে কোশ্চেন দেবে, এই লাস্ট লাইনটা যদি কারোর মাথায় থাকে 2n², এখানে ভ্যালু বসিয়ে দিলেই অ্যান্সার দেওয়া হবে। নেক্সট, ওই বালতিতে জল তোলা কুয়ো থেকে, মনে আছে কুয়ো থেকে বালতিতে জল তোলার একটা কোশ্চেন করেছিলাম। তার একটা বালতি আছে, মোটামুটি এই তিনটের মধ্যে ঘুরে ফিরে কোশ্চেন প্রচুরবার দিচ্ছে। তুই যদি কম্পিটিভ এক্সাম গুলো দেখিস, এখান থেকেই কোশ্চেন পড়ে গেছিল। একটা বালতি ছিল, বালতিতে জল তুলছিলাম, মনে করে দেখ। তারা মোট কার্য কত, দুটোর জন্য আলাদা করে ক্যালকুলেট করতে হচ্ছিল। তার আমি যদি ধরে নিই যে এইটা কত, স্মল এল, এই পুরো উচ্চতাটা কত, ক্যাপিটাল এল, এইভাবে, বা স্ট্রিং এর উচ্চতা যদি স্মল এল, এইটা এটা ম্যাক্সিমাম সময় কোশ্চেন দেয়। আমি যখন পড়িয়েছিলাম তখন দুটোরই উচ্চতা নিয়েছিলাম, ম্যাক্সিমাম সময় শুধু এটার উচ্চতা দিয়ে। তাহলে এখানে কি হবে, টোটাল কার্য সমান, দুটো আলাদা করে আসবে। তাহলে একটা কি করে দিলে বালতির জন্য কার্য, আর একটা কি সুতোর জন্য কার্য। সুতোর ভরও দেওয়া থাকবে ধর স্মল এল, আর এটার ভর দেওয়া থাকবে ধর ক্যাপিটাল এল। তাহলে বেসিক্যালি আমাকে কি করতে হবে, না বালতির যদি হাইট না দেওয়া থাকে, আমি বারবার বলেছিলাম, তখন বালতির ক্ষেত্রে কি হবে, না ক্যাপিটাল এম জি এম, এটাকে ভর কেন্দ্র নেওয়া যাবে না যদি এটা হাইট না দেওয়া যায়। এটা হাইট দেওয়া থাকলে তখন একে আবার হাফ করতে হবে।
নর্মালি এই বালতির হাইটটা দেয় না। প্লাস যখন সুতোর ক্ষেত্রে করবি, সুতোর ভর কত, স্মল এম টি ইন্টু কত হয়ে যাবে, L/2, কারণ এর ভরটা এর হবে ম্যাক্সিমাম এইটার উপরেই দেয়, বালতির হাইটটা দেয় না। 80% কোশ্চেন এইভাবেই আছে। এইখান থেকে একটা কোশ্চেন কিন্তু ফেলতে পারে। নেক্সট হয়ে গেল P3। যেগুলো মোটামুটি ভালো করে দেখি। আর P4, P4 হচ্ছে স্প্রিং থেকে দেবে। স্প্রিং এর জন্য কার্য ওই যে জায়গাগুলো ছিল, তাহলে স্প্রিং থেকে দেবে। এরকম ধরনের আমি স্প্রিং নিলাম, মনে হবে স্প্রিং এর। এর ক্ষেত্রে দুটো ফর্মুলা আমরা পড়েছিলাম, এফ সমান কি ছিল, মাইনাস কে এক্স, আর ডব্লিউ সমান কি ছিল, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, সিজিএফসি সমান প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? তিনটে জিনিস লিখে নিই। এই ছিল স্প্রিং এর কৃতকার্য, স্প্রিং এর বল। ফার্স্ট কথা, এটাকে কি বলা হয়, স্প্রিং এর ধ্রুবক, স্প্রিং এর বল যাই বলিস। এইখান থেকে কি কোশ্চেন আসবে, মনে রাখবি কে এর মান যত বেশি হবে, এই লাইনটা মনে রাখবি, কোশ্চেন দিয়ে দেয় কিন্তু, কে এর মান যত বেশি হবে স্প্রিংটা তত শক্ত হয়, কে এর মান যত কম হয় স্প্রিংটা তত নমনীয় হয়। প্রথম এইটা দেবে যে কে এর মানের উপর কিভাবে নির্ভর করে। কে এর মান যত বেশি হবে স্প্রিং তত শক্ত হবে, কে এর মান যত কম হবে স্প্রিং তত নমনীয় হবে। এই লাইনটা থেকে কিন্তু ফার্স্ট কোশ্চেন এখানে দেবে। ম্যাক্সিমাম সময় যদি একটু একটু মডারেট টাইপের কোশ্চেন দিতে চায় ওরা, কি দেবে সেটাতেই আসছি। ধর বলে দিল দুটো স্প্রিং আছে, দুটো স্প্রিং এর ক্ষেত্রে দুটি দুটি স্প্রিং এর তুলনা একসাথে, স্প্রিং এর ক্ষেত্রে ছবি টবি আর আঁকছে না, যাদের বল ধ্রুবক যথাক্রমে K1 ও K2, ভাষাটা লিখবি, যাদের বল ধ্রুবক যথাক্রমে K1 ও K2। ঠিক আছে, স্প্রিং দুটিকে প্রসারিত করা হলে, স্প্রিং দুটিকে প্রসারিত করা হলে, স্প্রিং দুটিকে প্রসারিত করা হলে দুটো জায়গা থেকে কোশ্চেন হবে। একটা বলে দেবে, দেখ এখানে মজার ব্যাপার হচ্ছে এফ আর এক্স দুটো ভেরিয়েবল, একটা বলে দেবে এক্স হচ্ছে সেম, এক্স এর ভ্যালু কি বলবে, প্রসারিত করা হয়েছে কিন্তু দুজনের এক্স কে সেম রাখা হয়েছে, কে আলাদা কিন্তু হয়নি, স্প্রিং ধ্রুবক আলাদা কিন্তু ওদের প্রসারণটা একই করা হয়েছে, মানে এক্স এর মান সেম আছে। তাহলে এক্স এর মান যদি সেম হয় তাহলে ভেরিয়েবল কি হবে, এফ। তাহলে F1/F2 তখন কত দাঁড়াবে, সিম্পলি ভেবে বল, K1/K2। এটা নিয়ে এসে কোনো সমস্যা নেই। আর যদি বলে U1/U2, সেটাও অবশ্যই K1/K2। এবার সমীকরণ ভালো করে দেয়, এক্স এর মান সেম, আমি উপরে লিখে গেছি, পরে লিখে গেছি, তাহলে ওই সমীকরণ থেকে কিন্তু উত্তর দেওয়া যায়। এই কোশ্চেনটা একটু ভাষায় টাষায় লিখে দেবে, তোর বুঝতে একটু অসুবিধা হবে, তুই রিলেট করতেই হয়তো পারলি না কোথা থেকে কোশ্চেনটা, এর মাথায় থাকে। তাহলে এক্স এর মান যদি সেম বলে, এখানে ভালো করে দেখ, এক্স যদি সেম হয়ে যায় তাহলে কি F1/F2 সমান K1/K2, আর U1/U2 সমান একই রকম K1/K2। সমস্যা নেই, ওই জন্য আমি উপরে রিলেশনটা লিখে দিয়েছি। এবার আরেকটা কোশ্চেন কি দেবে, একই রকম বলে দেবে এফ সেম, এফ এফ এর মান সেম, বলের মান যদি একই হয়ে যায়, তখন মজার ব্যাপার হচ্ছে এক্স এর সঙ্গে কে কিন্তু ব্যস্তের দিকে চলে যাবে, তাই তখন কি হবে না, X1/X2 বের করবো, এটা কত হয়ে যাবে না, K2/K1 কত হয়ে যাবে, K2/K1। আর U1/U2 কত হয়ে যাবে, একই রকম কি আসবে, এটাও এফ সেম বলে দিয়েছি। K2/K1 ক্লিয়ার। স্প্রিং থেকে এরকম কোশ্চেন দিতে পারে। এবার চলে আসি সংঘর্ষ, সংঘর্ষটা ছোট করে একটু বলে দিই।
এই পোর্শনটা পুরোটা কভার হয়ে গেল। সংঘর্ষ থেকে করিয়েছি, যা করিয়েছি তো কোশ্চেন ওর বাইরে আসবেই না। সেখান থেকে যদি শুরু করে দিই, সংঘর্ষ ম্যাক্সিমাম স্কুলে কতটা ডিটেলসে কোশ্চেন দেবেই না। প্রথম পোর্শনটা খুব ভালো করে পড়বি, ওই এর ভ্যালু গুলো কার জন্য কি হবে, ওখান থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। মানে কমনলি যদি কোশ্চেন করা হয়, যে ইকুয়েশন গুলো ডিরাইভ করেছে এগুলো খুব রেয়ার দেবে, রেয়ার স্কুলগুলোতে দেবে। ম্যাক্সিমাম পলিশন থেকে কোশ্চেন হচ্ছে খুব সিম্পল কোশ্চেন করবে। ওই যতগুলো বলেছিলাম না যে পারফেক্ট ইলাস্টিক, ঠিক আছে, পারফেক্ট প্লাস্টিক, ওই যে চারটে ভাগ করে দিয়েছিলাম, ইয়ের ভ্যালু গুলো লিখিয়েছিলাম, ওটা ভালো করে দেখবি। কার জন্য, মানে কার জন্য ইয়ের ভ্যালু কি হবে, সব থেকে বেশি আসার চান্স ওটাই। তাহলে সংঘর্ষ থেকে কি কি আসবে ওটা লেখাচ্ছি না, নিশ্চয়ই বুঝতে পারছিস, চারটে লেখাই আছে পরিষ্কার করে ডেফিনেশন দিয়ে। প্রথম হচ্ছে কি প্রকার সংঘর্ষের জন্য ইয়ের মান কি হবে, দেখবি ক্লাসের শুরুতে ওটা থেকে আমি স্টার্ট করেছিলাম। ইয়ের মান কি হবে ওখান থেকে কিন্তু কোশ্চেন দেবে, তার সংঘর্ষ থেকে একটাই কোশ্চেন আসবে। তাহলে ওটাই চলে এলে ঝামেলা শেষ, গল্প শেষ, আর ভাবার দরকার নেই। এরপরে যদি সেকেন্ড কোশ্চেন কোথা থেকে আসবে, সেকেন্ড কোশ্চেন আসবে স্থিতিস্থাপক, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। দুটো ইকুয়েশন বের করেছিলাম, ফি1 আর ফি2। ইকুয়েশন গুলো একটু মনে করে যাবি, মিস বাউল, যদি মনে ফনে না থাকে যেখানে পারবি হাতে পায়ে যেখানে পারবি লিখে নিয়েছি, ঠিক আছে। আর বেঞ্চ ফেঞ্চ আছে, দেওয়াল ফেওয়াল আছে, বল করিস নাকি এরকম? হ্যাঁ বলে দিলি, মাথা নাড়লি, হ্যাঁ তুই মাথা নাড়লি মনে হচ্ছে। কি মাসুম কি বলছে? আর ফি2 সময় কি বলেছিলাম, শুধু টার্ম গুলোকে চেঞ্জ করবি। তাহলে এখানে কে যাবে, তার মানে একটা মনে রাখবি, এই দুটো ফন্ট মনে রাখবি। মোটামুটি সংঘর্ষ থেকে যদি কোশ্চেন দেয়, ম্যাক্সিমাম স্কুলে 80% চান্স আছে, যদি ই দিয়ে না দেয় এখান থেকেই দেবে, এর বাইরে যাওয়ার চান্স খুবই কম। সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো তো করানো আছে সব, এর বাইরে যাওয়ার চান্স খুবই কম। এই জায়গাটা সব থেকে ভালো করে আমাকে দেখতে হবে, এখান থেকে কোশ্চেন দেবে। ওই সেই বলেছিলাম যে M1 গ্রেটার দেন M2, একটা হচ্ছে ভেলোসিটি থাকবে, একটা থাকবে না, তাহলে কত হবে, বা দুজনের ভর সমান, তাদের কি বেগ অদল বদল করে যাবে, প্রত্যেকটা কেস করানো আছে। ওই জায়গাটা ভালো করে দেখবি, ওই জায়গা থেকে আসার চান্স কিন্তু 80% ম্যাক্সিমাম। এরপরে যদি ভাবলাম এর থেকেও ভাবলো যে একটু কনসেপচুয়াল কোশ্চেন দেবে এখান থেকে, তাহলে মোটামুটি ওই যে টোটাল টাইম টোটাল হাইট, তখন তোকে পুরোটা দেখতে হবে। কেমন লাগে, এর থেকেও যদি কনসেপচুয়াল কোশ্চেন দেয় তাহলে কিন্তু পুরোটা দেখতে হবে। আর যদি সেখানে আমাকে বলি যে তার মধ্যেও আমাকে বেছে দিন যে কোনটা কোনটা দেখবো, তাহলে এক হচ্ছে ভি এর রিলেশন দেখবি, কি ছিল, E2 সমান কি ছিল, E⁴n E1। এটা কি হয়, E⁴n এ চেঞ্জ হয়, আর এইচটা কি হয়ে যায়, E⁴2n এ চেঞ্জ হয়, তাই তো। এইটা মনে রাখবি, তারপরে যদি সেকেন্ড কোশ্চেন আছে, কারণ এইটা মনে রাখলে বাকি জিনিসগুলো চলেই আসে। তাহলে এইচ এর রিলেশন মনে রাখবি, ই এর রিলেশন মনে রাখবি, আর এরপরে বলতে গেলে তো পুরোটাই তোকে দেখতে হবে। সবগুলো ভেঙে দিয়েছি 1D 2D করে, ওটাও প্রায় একটা ক্লাসই হয়েছে কলেজে। সুতরাং যদি বলিস যে হ্যাঁ আমি জাস্ট কাজ চলার মতো দেখে যাব, একটু রিস্ক নিয়ে, মোটামুটি 90% চান্স আছে এর মধ্যেই কোশ্চেন চলে আসে, এটাকে 10 দিলাম। আর এরপরে দেখতে গেলে তোকে পুরোটাই দেখতে হবে, এখন চোখ বলে নিতেই পারিস, 2-3 কথার মধ্যে পুরোটা আছে। কিন্তু সংঘর্ষ থেকে ম্যাক্সিমাম এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে খুব একটা যাবে না। মোটামুটি আপাতত কার্য আর সংঘর্ষ কিন্তু শেষ, এটুকু করলে কাজ চলে যাবে। এরপরে অনেকগুলো কথা আছে, সেই কথাগুলো বলবো তারপরে। কারণ দেখ, পরিষ্কার কথা বলি, আমি বেশি পড়েছি কম পড়েছি সেটা কথা না। হ্যাঁ তোরা মাধ্যমিক দিয়ে এসেছিস অবশ্যই, কিন্তু মানে বড় পরীক্ষা দেওয়ার বা পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা কিন্তু ওই একটাই, মাধ্যমিক।
আগে 9th হাফ জন্য এই পরীক্ষার সময় একটু পড়ে চলে গেছিস, একটা পরীক্ষাই ঠিকঠাক করে দিয়েছিস। মানে একটা কথা মানে সারা বছর যাই পড়ি, পরীক্ষার আগের 1 মাস যদি গুছিয়ে পড়তে পারি কিন্তু রেজাল্ট করা যায়। পরীক্ষার আগের 1 মাস কিভাবে পড়বো এটা জানা খুব জরুরি। মানে শুধু এইটা জানা না জরুরি, পরীক্ষার আগে অনেক কিছু জানা জরুরি, সেটা 12 আগে বলবো। মানে এগুলো সত্যি স্কুলেই শিখেছিলাম। আমাদের মাধ্যমিক বলাই পন্ডা স্কুলে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবো তখন মোটামুটি প্রায় 40 মিনিট 1 ঘন্টার ক্লাস করিয়েছিল যে পরীক্ষায় কোন কালিতে লিখবি সেটাও কিন্তু ফ্যাক্টর করে পরীক্ষার খাতা। ঠিক আছে, কোন কালিতে লিখবি, মানে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যেগুলো এফেক্ট করে। পরীক্ষার অনেক কিছু জিনিস জানতে হয়। যারা অ্যাকচুয়ালি র্যাঙ্কার হয় বা টপার হয়, ধর ইতিহাসে একই লিখে কেউ দেখবি 100 পেয়েছে, কেউ 95 পেয়েছে, পার্থক্য থেকে গেছে শুধু লেখা আসতে, অনেক কিছু ছোট ছোট ব্যাপার থাকে। ব্যাপারটা হচ্ছে তুই কি কালিতে লিখছিস সেটাও কিন্তু ডিপেন্ড করে কতটা ক্লিয়ার হবে। এবার এমসিকিউ তো এটা ফ্যাক্টর করে না, কিন্তু থিওরিটিক্যালি কিন্তু ফ্যাক্টর করে। ওকে, তো সেগুলো যখন পরীক্ষা দিবি থিওরিটিক্যাল তখন দেখা যাবে, এখন ওইগুলো নিয়ে কথা বলছি না। যেটা কথা বলার সেটা হচ্ছে এই 1 মাস কিভাবে পড়বি। তাই যারা শুরু থেকে একদম পড়িসনি, আমি কিন্তু ওয়ান শট মানে প্রত্যেকটা ব্যাচে করে কভার করে দিচ্ছি লাস্ট চ্যাপ্টার ছাড়া। আর লাস্ট চ্যাপ্টারটা আশা করি কারোর অসুবিধা নেই, তাও যদি বলিস আমি সেটাও করিয়ে দেবো। অসুবিধা আছে কি, মানে সেন্টার অফ মাস আর রোটেশনাল কি করাতে হবে, একদম রিসেন্ট পড়েছি, এটা নিশ্চয়ই ছোট করে করাতে হবে না। ঠিক আছে, তো এই জায়গাগুলো যারা যেটা দেখিস নি ক্লাসগুলো কিন্তু কভার করবি। মানে যে জায়গাটা ধর আমার ক্লিয়ার আছে আমাকে পুরোটাই পড়ে যেতে হবে, কিন্তু প্র্যাকটিস করার আগে কি করবি, এইগুলোকে খাতায় যদি নোট ডাউন করে রাখিস তাহলে মোটামুটি 10-15 মিনিটে রিক্যাপ করে তুই যখন কোশ্চেন করতে যাবি তখন দেখবি অনেক কুইকলি কোশ্চেন করতে পারছিস। এবং কোশ্চেন প্র্যাকটিস যারা একদম করিসনি তারা কি করবি, যে যে টপিক গুলো আমি বলে যাচ্ছি সেগুলোকে মার্কিং কর, সেগুলোকে মার্কিং করে সব করার দরকার নেই, কোশ্চেন মার্কিং করে তারপরে প্র্যাকটিস শুরু কর। ওকে, মানে কেউ করিসনি একদম প্র্যাকটিস করিসনি এরকম কেউ আছিস? সত্যি কথা বল, মানে এখন মিথ্যে কথা বলে লাভ নেই, এখন আমাকে সত্যি বললে তবে তোদের কিছু হবে। 660 একদম করিনি এরকম কে আছে? গৌরব, 660 আছে এখন তোর কাছে? হ্যাঁ, নিয়ে এসছিস? তুই এক কাজ কর, এখন তো মানে তুই এই এক সপ্তাহে যে বিশাল 660 প্র্যাকটিস করবি সেটা করিসনি যখন, কিছু করার নেই। আর তুই কোনো এক সময় আমাকে 660টা দিয়ে যাবি। এখনই তো আমি দাগ দিয়ে দিতে পারবো না, আমার সময় লাগবে মোটামুটি। আমি তোকে একদম ফার্স্ট টু লাস্ট দাগ দিয়ে দেবো, যারা একদম করিসনি কারো 660তে দাগ দিয়ে দেবো কোনগুলো করবি। তার মধ্যে বেছে দেবো যে ফার্স্ট টু লাস্ট সব করতে পারলি না, এখন শেষ বর্ষায় কোনগুলো দেখে যাবি যেগুলো আসার মোটামুটি চান্স আছে। আচ্ছা ঠিক আছে, কেউ একজন দিয়ে যা, নেক্সট নিয়ে নিবি, বাকিরা সবাই ওখান থেকেই দাগ নিয়ে নিবি, কারণ আমি ক্লাসের মধ্যে দাগ দিয়ে সময় নষ্ট করতে চাইছি না। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা, যে আমি আমি দাগ দিয়ে দেবো যেগুলো প্রপারলি ঘুরে ফিরে আসে, মানে কতগুলো করবি। এখন যদি বলি সবগুলো করতে আর করে উঠতে পারবি না, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এবার একটু পড়াশোনার টাইম